এই কলকাতার বুকে আমরা আরজি করের ঘটনা দেখেছিলাম, সাক্ষী থেকেছিলাম এবং লজ্জিত হয়েছিলাম। এই আরজি করের ঘটনার 1 বছরও কাটেনি এবং কলকাতার বুকে আরেকটি কলেজ ক্যাম্পাসে ঘটে গেল গণধর্ষণের মতো আরেকটি পৈশাচিক ঘটনা। দক্ষিণ কলকাতা ল কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজের ক্যাম্পাসের ভেতরে এক পাঠরতা এক ছাত্রীকে ক্যাম্পাসের মধ্যেই 3জন ছাত্র বা প্রাক্তন ছাত্র বলা যেতে পারে, তারা গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। এই অভিযোগের পরে 3জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, কলকাতা তো বটেই, এবং পশ্চিমবঙ্গের সব জায়গাতে এই নিয়ে চলছে তীব্র বিক্ষোভ। আরজি করের ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ধর্ষণ বিরোধী বিল আনার দরকার এবং ধর্ষণ রুখতে আরো কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দরকার। কিন্তু বাস্তবে তার কতটা রূপায়ণ আমরা দেখতে পাচ্ছি এবং এই ঘটনা বারবার কেন ঘটছে এবং কেন ক্যাম্পাসগুলো কলঙ্কিত হচ্ছে, সেই সব কিছু নিয়ে আলোচনা করার জন্য আজ আমার এই আলোচনায় যারা যুক্ত হয়েছেন তারা সকলেই ছাত্র সংসদের অংশ, আলাদা আলাদা দলের ছাত্র সংসদের অংশ, তারা সকলেই ছাত্র নেতা। তাদের থেকে একটু জানার চেষ্টা করব এই ধরনের ঘটনা বারবার কেন ঘটছে এবং এই ধরনের ঘটনাকে কিভাবে রোখা যেতে পারে। আমি ওপর থেকে এক এক করে ইন্ট্রোডিউস করব। অনুপম দে রয়েছে এসএফআই এর তরফ থেকে, উতঙ্ক ব্যানার্জি রয়েছেন এবিভিপির তরফ থেকে, সায়ন্তন চক্রবর্তী রয়েছেন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের পক্ষ থেকে। আমি প্রথমে সায়ন্তনের কাছে যাব। সায়ন্তন, তুমি নিজে একজন ছাত্র সংসদের মেম্বার, কিভাবে দেখছো এই ঘটনাটা কলেজের মধ্যে? মানে একেবারে বলা যেতে পারে খাস কলকাতার বুকে যদি এই অবস্থা হয়, পশ্চিমবঙ্গের অন্য যেসব জেলা বা অন্য যেসব গ্রামের অবস্থা তো এর থেকে ভয়াবহ হবে। কিভাবে দেখছো পুরো বিষয়টা, যদি একটু বলো। দেখুন, নমস্কার। প্রথমেই আমি আপনাদের বলতে চাই যে দল মত নির্বিশেষে এইরকম ঘটনা, তাই না, সত্যি নক্করজনক এবং নিন্দনীয়। এটা যেই ঘটিয়ে থাকুক, সে যে দলেরই হোক, এটা পশ্চিমবাংলা বলেই সম্ভব যে এখানে 3জন এখনো অব্দি গ্রেপ্তার হয়েছে। এটা যদি দেখতে পাচ্ছেন অন্য রাজ্যের কথা, তখন সেক্ষেত্রে হয়তো কোনো নেতার ছেলে বলে বেঁচে যেত। সেসব নিয়ে আমি আসছি না, যেহেতু আমার পশ্চিমবাংলা, আমার সোনার বাংলা, আমি সেটা নিয়ে আপনাকে বলতে চাই যে এরকম কোনো ঘটনাকে তৃণমূল ছাত্র পরিষদ কখনোই সমর্থন করে না এবং বিগত দিনেও করেনি, আগামী দিনেও করবে বলে আমার মনে হয় না। ঘটনাটা এখনো মিডিয়া ট্রায়াল চলছে, মিডিয়া ট্রায়াল করছে, কিন্তু ঘটনাটা এখনো প্রমাণিত নয়। ঘটনাটা তদন্ত চলছে। তো আমি একজন আইনের ছাত্র, আমি মনে করি যে যতক্ষণ তদন্ত চলছে এরকম কিছু নিয়ে আমি মন্তব্য করবো না এই মুহূর্তে। না, কিন্তু ঘটনাটা তো নিন্দনীয়। হ্যাঁ, কিন্তু আমি একটাই কথা তোমাকে জিজ্ঞেস করছি সায়ন্তন, যে তুমি যেটা বলছো মিডিয়া ট্রায়াল চলছে, মিডিয়া তো খবরটা জানতে পেরেছে মানে যখন পুলিশে এফআইআর হয়েছে এবং তারপর থেকেই জানতে পেরেছে ঘটনাটা। তো বিগত দিনে আরজি কর কাণ্ডের সময় দেখেছিলাম, কিন্তু আরজি কর ঘটনাটা তো সত্যি ঘটেছিল। হ্যাঁ, ঘটেছিল, কিন্তু এটা তো প্রমাণিত কোথায় হলো? বললো এর মধ্যে 100 কিছু পাওয়া গেছে, আরো অনেক কিছু ঘটনা সব আনলো সামনে, পরবর্তী সময় এ যুক্ত ও যুক্ত, পরবর্তী সময় যেটা আমাদের মানে পশ্চিমবাংলার পুলিশ যাকে গ্রেপ্তার করেছে সেই দোষী প্রমাণিত হলো সিবিআই কাছ থেকে। এটা তো আপনি দেখেছেন, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। হ্যাঁ, কিন্তু আমি তোমার কথাটা আমি নিশ্চয়ই বুঝতে পারছি, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে ঘটনাটা ঘটেছে, এটা তো সত্যি, ঘটনাটা তো ঘটেছে এবং এটা তো আমার প্রশ্ন শুধু এটা নয় যে আমি তো না আমি বলতে চাইছি এসএফআই সংগঠন, ডিওয়াইএফআই সংগঠন, এবিপি সংগঠন সব তো রাস্তায় নেমে গেছিল, রাত দখল হয়ে গেছিল পশ্চিমবাংলার ওই সময়। না রাস্তায় যত সাধারণ মানুষ ম্যানিপুলেট হয়েছিল, বাংলার সাধারণ জনগণ ওই সময় ম্যানিপুলেট হয়েছিল। তোমার কথাটা সায়ন্তন কেটে যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে না। সায়ন্তন, তোমার কথাটা একটু পরিষ্কার শোনা যাচ্ছে না। হ্যাঁ, আরেকবার একটু রিপিট করো। শোনা যাচ্ছে? হ্যাঁ বলো। বলছি, বাংলার জনগণ তো জিনিসটা খেয়েছিল যখন এসএফআই, ডিওয়াইএফআই, এবিভিপি মার্কেটে নেমেছিল।
রাত দখল হয়ে গেছিল পশ্চিমবাংলা, রাতারাতি নানা রকম ঘটনা ঘটেছিল। পরবর্তী সিবিআই চাই, সিবিআই চাই, সিবিআই হলো। পরবর্তী সময়ে কিন্তু দেখা গেছে যে বিষয়টার মধ্যে যে যে যাকে আমাদের পশ্চিমবাংলার পুলিশ অ্যারেস্ট করেছে সেই মেন দোষী। হ্যাঁ, সিবিআই আমি রিপোর্টে আমি চাচ্ছিল সেটা সেটাই নিয়ে বেরিয়েছিল। আমি সেটা নিয়ে বলছি না, আমি এটা বলছি না যে কে দোষী বা তার উপর মিথ্যে দোষ দেওয়া হচ্ছে, আমি সেই জায়গায় যাচ্ছি না। আমি বলছি যে কলেজ ক্যাম্পাসের মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে, আমি জানতে চাইছি যে এর কারণটা কি, এটাকে রোখা যাচ্ছে না কেন, আমি সেই জায়গায় বলছি। এই ঘটনাটা আপনাকে একটা বলি দাদা, এটা একটা বিরল থেকে বিরলতম ঘটনা, তাই না? এরকম ঘটনা ভারতবর্ষে যদি আপনি সুপ্রিম কোর্টের যদি স্টেটমেন্ট দেখে, প্রতিনিয়ত প্রচুর পরিমাণে হচ্ছে এরকম কেস। এবার এর মধ্যে এরকম না যে দিনে একটা দুটো কেসই হচ্ছে, সব কেস মিডিয়া ট্রায়াল হয় না, কিছু কেসের মিডিয়া ট্রায়াল হয় যেটা হাইট পায়। আচ্ছা, আমি আমি এসএফআই আমি এর কি কাছে ঠিক যাব। বল? আমি এসএফআই এর কাছে যাচ্ছি, আমার এসএফআই এর কাছে যেতেই হবে। আমি বলছি অনুপম, পরিষ্কার অভিযোগ যেটা সেটা হচ্ছে যে রাত দখল হয়েছিল, পাবলিক খেয়েছিল। আমি বলছি যে এই ধরনের ঘটনা বারবার ক্যাম্পাসের মধ্যে কেন ঘটছে? আমি কে দোষী কে যুক্ত আমি বলছি না যে হয়তো তৃণমূল কংগ্রেসের মানে কোনো ছাত্র পরিষদ করে সে দোষী নাও হতে পারে, কিন্তু আমি বলছি কলেজের মধ্যে বারবার এই ধরনের ঘটনা কেন ঘটছে, এবং আরজি করের পরেও এই নিয়ে কোনো রকম কোনো তো আমরা মানে সদুত্তর দেখতে পাচ্ছি না। অনুপম, দেখুন, আরজি করের কেসে যেটা হয়েছে, যেটা বলছে ভাবনারা খেয়ে নিয়েছে, এই হয়েছে এই হয়েছে, তো একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমাদের নেত্রীরা সেদিনকে রাতে না পৌঁছাতো, সেদিনকে দেহটাকে অন্য কোথাও নিয়ে চলে যাওয়া হতো। ঠিক আছে? আমাদের নেত্রীরা আটকে ছিল বলেই আজকে কেসটা এতটা জায়গায় এসছে, নয়তো দেহটাকে কোথায় নিয়ে যাওয়া হতো না নিয়ে যাওয়া হতো, কি হিসাবে কেসটা দিয়ে দেওয়া হতো, সেটা আমরা কেউ জানি না এই মুহূর্তে। আর যেটা হয়েছে হলো যে একটা, আমরা যেখানে বলতাম যে মেয়েরা রাস্তায় সেফ নয়, সেটা আমরা যেটা আরজিকর কেসে দেখলাম যে মেডিকেল কলেজে কোনো মেয়ে সেফ নয়। ঠিক আছে? এখন আমরা দেখছি যে একটা ল কলেজে, যেই ল কলেজে আইনজীবীরা আসে, যেই ল কলেজে মানুষ অ্যাডভোকেট হয়, যেই ল কলেজে আইনি বিচার ব্যবস্থার কথা বলা হয়, সেই ল কলেজে নাকি ধর্ষণ হচ্ছে, সেই ল কলেজে নাকি রেপিস্টরা জন্মগ্রহণ করছে। এবার আপনি যদি বলেন যে এটার সাথে সরাসরি তৃণমূল কর্মীদের কোনো সংযোগ নেই, তাহলে আপনি বলুন যে যে এই কাজটা মেন গিলটি সে কোন দল করতো, মনোজিৎ মিশ্র কোন দল করতো, তার সাথে সরাসরি অভিষেক। তাহলে কি বংশগোপাল চৌধুরী, সুশান্ত বসু না না যদি প্লিজ এসে প্লিজ প্লিজ এক এক করে এক এক করে দাদা, আমি সকলকে রিকোয়েস্ট করছি, আমি সকলকে রিকোয়েস্ট করছি, এটা অনলাইন শো, এক এক করে এক এক করে এক এক করে এক এক করে সায়ন্তন প্লিজ প্লিজ সায়ন্তন এক এক করে এক এক করে অনুপমকে বলতে দাও, আমি কাউন্টার নেবো, তোমার কাউন্টার নেবো। অনুপম কন্টিনিউ করো। না না না, তৃণমূল কোর্ট তো বলেছে, তৃণমূল শিখিয়ে দেওয়া। না না না, তৃণমূল কোর্ট তো বলেছে, তৃণমূল শিখিয়ে দিয়েছে, বিষয়টা নয়। না না, এক এক করে প্লিজ, এক এক করে। আমি নিচ্ছি 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 সায়ন্তন, আমি তোমার কাউন্টার নেবো। অনুপম অনুপম কন্টিনিউ করো। এবার আমাদের দেখতে হবে যে এই যে মনোজিৎ মিশ্র আর তার সাথে যে দুজন তার সহকর্মী ছিলেন, সহকর্মী বলা ভুল, জুনিয়র ছিলেন, তার নাম হচ্ছে জায়েব আহমেদ আর আই থিঙ্ক প্রমিত মুখার্জি। ঠিক আছে? তাদের যখন এফআইআর লঞ্চ হয়, তো এফআইআর দেখা যায় তাদের নামের অক্ষরগুলোকে কিছু হোয়াইটনার দিয়ে মুছে সেখানে জে এমপি বলে পরিচয় দেওয়া হয়েছে তাদেরকে। এইটি কেন হয়েছে? তাহলে কি আমরা বলবো যে এখানে গট আপ কোনো কেস আছে কি নেই? তো এবার এবার আসি আরজি করার কথায়। ঠিক আছে? সেদিনকে যদি দেহটা যদি ইচ্ছে নয় বাদ দিলাম, আমাদের নেত্রীরা জানতে না পারলে কি হতো না হতো। সন্দীপ ঘোষ কে ছিলেন? সন্দীপ ঘোষ কে ছিলেন? আজকে আমরা পুলিশ যাকে ধরেছে, আপনিও ভালো মতো জানেন, আমরাও ভালো মতো জানি যে এত বড় ইনসিডেন্টটা সন্দীপ ঘোষের নাম নেই কোথাও। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তো সিবিআই চার্জশিটে সন্দীপ ঘোষের সিবিআই নাম নিয়ে নেই। সিবিআই নিয়ে আমি আসবো, সিবিআই নিয়ে আমি আলাদা করে আসবো। হ্যাঁ, অনুপম পুলিশ শেষ করো, প্রথমবার আমি যাকে এবার অ্যারেস্ট করেছিল, এবিভিপির কাছে লাস্টেও যাবো। তাকেই রেখেছে। এবার এখানে আমরা যে কজন লোকই সবাই খুব ভালো মতো জানে যে আরজি করের কেসে অত বড় ইনসিডেন্টটা সঞ্জয়ের একজনের পক্ষে করা কখনোই পসিবল না। সেখানে একটা নর্মাল গার্ড পর্যন্ত জানে না যে এত বড় ইনসিডেন্ট একটা মেডিকেল কলেজে হয়ে গেল, কেউ কিছু জানতে পারলো না, কেউ কিছু বুঝতে পারলো না। সেরমই একটা মেয়ে যে 7টা 7:30টার সময় কলেজে পড়াশোনা করছে, তার সাথে গণধর্ষণের চেষ্টা করা হলো, আর কলেজ কমিশন কলেজ কিছু জানেই না।
আমাদের ভাইস প্রিন্সিপাল বলছে আমরা কিছু জানি না। আর এই মনোজিৎ মিশ্র কে ছিলেন? সে কি করে অ্যাডভোকেট হওয়ার পরে, সে কি করে কলেজ পাস আউট হওয়ার পরে ওখানে টেম্পোরারি জব পায়? কোন রিকোয়ারমেন্ট হিসাবে সে টেম্পোরারি জবটা পায়? অনেকগুলো প্রশ্ন করেছে অনুপম, আমি এবার উতঙ্কের কাছে যেতেই হবে। উতম, আমি তোমাকে যে প্রশ্নটা করব, প্রথমত এখানে ঘটনাচক্রে সায়ন্তন এবং তুমি দুজনেই তোমরা আইনের ছাত্র এবং তোমরা দুজনে আলাদা আলাদা ছাত্র সংসদের সঙ্গে যুক্ত। আমি বলছি যে তুমি নিজেও ল কলেজে পড়েছো, দীর্ঘদিন তুমি কলেজে গেছো, ক্যাম্পাসে গেছো, নিশ্চয়ই পড়াশুনো করেছো, মানে একটা প্রসেসের মধ্যে দিয়ে গেছো। আমি বলছি যে এই ঘটনাটা আজকে আইনের ছাত্র যারা, তারা তো আমি বলছি তাদের তো সংবিধানের প্রতি সর্বোচ্চ সম্মান থাকা উচিত, কারণ তাদের কাছে তো আমি মনে করি যে গীতা বলো, কোরআন বলো, বাইবেল বলো, তাদের কাছে ওই সংবিধানের বইটা। তোমার পেছনে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো বই রয়েছে, ডেফিনেটলি এগুলোই তোমাদের পড়তে হয় এবং এগুলো নিয়েই তোমরা আগামী দিনে আমাদের মতো সাধারণ মানুষকে আইনি সহায়তা দেবে। আমি বলছি এইভাবে যদি আমরা ল কলেজের ভেতরে যদি ছাত্রছাত্রীদের সেফ না থাকতে পারে, সেফটি ইস্যু হয়, কিভাবে পুরো বিষয়টাকে তুমি দেখছো যদি একটু বলো। এবং যে কথাটা অনুপমও বললো, আমি জাস্ট একটু জুড়ে দিচ্ছি যে সিবিআই এর চার্জশিট বা সায়ন্তন যে কথাটা বললো যে সিবিআই তে কিছু উঠে এলো না, আমি বলছি এরপরও যদি আমরা কি আবারও সেই দেখবো যে সিবিআই না সিআইডি, এবং আলটিমেটলি কি জাস্টিস হবে, এটা নিয়ে যদি একটু বলো শুরুটা। প্রথম কথা হচ্ছে যে আমাদের এই যে ঘটনাটা ঘটলো, এটা একটা লয়ের ছাত্রীর উপর ঘটেছে। এবং আপনি যেটা বললেন যে সংবিধান, তো কদিন আগে আমি মনে করিয়ে দিই যে কিছুদিন আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বহু এমপি সংবিধান নিয়ে ছবি তুলেছিল, অনেক জায়গায় পার্লামেন্টে দেখাচ্ছিল। তো সেই সংবিধানের ওপর আজকে এটা সব থেকে বড় একটা তার আত্মার ওপর একটা চাকু ঢোকানো হলো এই তৃণমূল সরকার করেছে, তাদের ছাত্র পরিষদ করেছে। আমি বলতে কোনো লজ্জা নেই, কারণ তারা ভেরি ওয়েল বিলং টু দ্যাট পার্টিকুলার ছাত্র সংসদ, ছাত্র অর্গানাইজেশন, যেটা হচ্ছে টিএমসিপি। তাহলে আজকে যে কনস্টিটিউশনটা তুমি এমপির লোকসভায় গিয়ে দেখাচ্ছ, সেই সংবিধানকে তোমরা খুন করছো আজ ওই গণধর্ষণটা করে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি বলতে চাই যে এই তৃণমূল সরকার র্যাডিক্যাল ইসলামিস্টদের অনুসরণ করছে। কারণ আমি বলে দিচ্ছি যে তাদের একটা খুব তাদের যে কি বলবো, তাদের যে আইডিয়াটা আছে যে একটা পাওয়ার, সবসময় তুমি পাওয়ার দেখাও, পাওয়ারের ওপর কিচ্ছু নেই। আর আজকে সেই ঘটনাই ঘটে গেছে যে তুমি যা খুশি করো, কেউ তোমাকে কিছু করতে পারবে না। আজকে এই সাউথ কলকাতা ল কলেজে যে ঘটনা ঘটলো, তার কিছুদিন আগে আপনারা হয়তো জানবেন যে সৃঞ্জয় দে বলে একটা ছেলেকে খুন করা হয়েছিল, সেই মামলা এখনো পেন্ডিং আছে হাইকোর্টে। সেখানে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের বিধাননগর কলেজে জিএসও যুক্ত ছিল, তারও কিন্তু এখনো পর্যন্ত তার কিচ্ছু হতে পারেনি, পুলিশ তার একটা গায়ে ছোঁয়াও দিতে পারেনি। সেম প্যাটার্ন ফলো হয়েছিল আরজি করের সঙ্গে, যে আরজি করে যখন ধর্ষিতার যে দেহটাকে যে পোড়ানোর সঙ্গে সঙ্গে যে পোড়ানোর চেষ্টা করেছিল, সেই কেস সৃঞ্জয় কেসেও হয়েছিল। তাহলে এটা কিন্তু একটা প্যাটার্ন ওয়াইজ আজকে যে ঘটনা ঘটছে, ভগবানকে আমি প্রার্থনা খুব থ্যাঙ্ক জানাই যে মেয়েটা আজকে বেঁচে গেছে, আজকে সে অ্যালাইভ। সেই নৃশংস যে জল্লাদদের হাতে পড়ে। কিন্তু আমি তোমাকে একটা জিনিসে তো আমি তোমাকে কাউন্টার করতেই হবে। তুমি র্যাডিক্যাল ইসলামিস্টের কথা বলছো, কিন্তু এই র্যাডিক্যাল ইসলামিস্ট যারা র্যাডিক্যাল ইসলামিজম বলো বা যাই বলো, সেটা করছে কিন্তু তারা তো ধর্ম দেখে করছে না। আমি বলছি আরজি করে যারা যারা অভিযুক্ত, সেটা সন্দীপ ঘোষ থেকে শুরু করে সঞ্জয় রায় থেকে শুরু করে, তারা তো কেউই ইসলাম ধর্মাবলম্বী ছিলেন না। আমি বলছি ধর্ম দেখে তো এটা বিচার করাটা ঠিক হবে না। আমার বলছি অবশ্যই না, আমি বলছি ধর্ম দেখে বিচার না, অবশ্যই আমি বলছি যে প্যাটার্নটা ফলো করছে, যে প্যাটার্নটা, সেই প্যাটার্নের কথা বলছি আমি। ধর্ম কথা, তাদের যে প্যাটার্নটা সেটা তো এখানে ফলো হচ্ছে। আমি তামান্না খাতুনের কথাও আসবো যখন আপনি আনবেন, আমি তামান্না খাতুনে আসবো আমার পরের সেগমেন্টে। হ্যাঁ, তার আগে আমি বলে দিচ্ছি যে এই উনি বললেন না যে সন্দীপ ঘোষের, সন্দীপ ঘোষের কিন্তু এখনো কি যে কেসটা, আরেকটা কেস এখনো উনি অ্যাকিউজড হয়ে আছেন, যেটা 120B কেসটাতে উনি ফেসে আছেন এখনো। ওই যে আপনার এভিডেন্স ক্লিয়ারেন্সের জন্য সেই কেসও কিন্তু উনি এখনো ফেসে আছেন, উনি কিন্তু ক্লিয়ারেন্স পাননি। আজকে ক্যালকাটা হাইকোর্ট যখন প্রশ্নটা তুলেছিল যে কে পারমিশন দিয়েছিল ওই বাথরুমটা ভাঙার, তখন কোনো উত্তর দিতে পেরেছিল? স্টেট নিস্তব্ধ ছিল, কোনো উত্তর ছিল না। তাহলে এটা একটা সুপরিকল্পিত ঘটনা ঘটছে। আজকে যা ঘটে গেছে এটা লনেসনেস, আর কিছুই নয়। আমার পাওয়ার আছে, আমি পাওয়ার দেখাচ্ছি, কেউ কিছু করতে পারবে না। এবারে আমার কাছে সায়ন্তনের কাছে যেতেই হবে। হ্যাঁ, সায়ন্তনের কাছে আমাকে যেতেই হবে। সায়ন্তন, অনেকগুলো অভিযোগ উঠেছে, আমি এক এক করে তোমার কাছে আসছি। প্রথম হচ্ছে যে মনোজিৎ মিশ্র আজকে ধরা পড়েছে, সে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তনী, এটা ঘোষিত, এবং তাকে বিভিন্ন ছাত্র পরিষদের মিছিলে, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের তার মিছিলে, মিটিং এ তাদের দেখা গেছে। এবং তার সাথে সাথে যে কথাটা বলা হচ্ছে যে আগের ঘটনাটাও যখন ঘটেছে তারাও তৃণমূল ঘনিষ্ঠ, সুতরাং এটা কোথাও একটা প্রমাণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠরা এই ধরনের কাজ করছে।
এই কাউন্টারটা তোমার থেকে নেবো। হ্যাঁ বলুন, আপনার কোশ্চেনটা কিছু আরেকবার রিপিট করবেন। প্রশ্নটা যেটাই ছিল যে যেটা মনোজিৎ মিশ্রকে নিয়ে কিছু। হ্যাঁ হ্যাঁ এবিভিপি এবং এসএফআই এর পক্ষ থেকে যে কথাগুলো বলা হচ্ছে সেটা হচ্ছে একটা র্যাডিক্যাল ইসলামিস্ট তোমরা মনোভাব নিয়ে চলছো, যার ফলে পাওয়ার দেখাতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট। কোনো ধর্ম হয় না, আমার একটাই বক্তব্য, রেপিসদের কোনো ধর্ম হয় না। হ্যাঁ, আর দ্বিতীয় তারপর হচ্ছে, বলুন। হ্যাঁ তারপরে হচ্ছে যে তারা যেটা বলার চেষ্টা করছে যে যতগুলো অভিযোগ ঘটছে তারা মূলত তৃণমূল কংগ্রেস আইদার ছাত্র উইং বা তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ। দেখুন, একটা দল সরকারে আছে, ঠিক আছে না? তো সরকারে যখন আছে, কেউ এসে যদি বলে আমি তৃণমূল কংগ্রেস করবো, তৃণমূল কংগ্রেসের মিছিলে হাঁটছে, দল কি তাকে বলবে যে তুমি হেঁটো না আমার কাছে? ও সে তো সমর্থক, সে তো দলের সমর্থক হয়ে রয়েছে, সে তো দলের কোনো পদাধিকার না। তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া সকলে দলের কর্মী, এবং আমরা দলের ঝান্ডাটাকে যথেষ্ট সম্মান করি, এবং দলের কিছু ন্যায় নীতি আছে, সেই ন্যায় নীতিগুলো যারা মেনে চলে তারা প্রকৃত তৃণমূল না কখনোই। না না না, এটা এটা তুমি যেটা বলছো এটা তো একটা জিনিস তো মানতে হবে, ডেফিনেটলি তোমাদের সর্বোচ্চ নেতৃত্ব থাকবে, কিন্তু পদাধিকারী তো কেউ থাকবে, মানে ছাত্র পরিষদের কেউ সভাপতি, কেউ জেনারেল সেক্রেটারি বা এরা তো থাকবে, এবং তাদের তো দায়িত্বটা নিতে হবে। হ্যাঁ, তো দায়িত্ব তো দল তো দায়িত্ব নিয়েছে, এবং দল তো বলেছে যে এর এগেনস্টে কত থেকে কততম ব্যবস্থা নেবে। এটা যদি ইউপি হতো, বিহার হতো বা কর্ণাটক হতো, তখন কি গিয়ে এত তাড়াতাড়ি অ্যারেস্ট হতো? এই কিছুদিন আগে আপনার হাতরাসে দেখেছেন কি হয়েছে? হাতরাসের ঘটনা তো ভুলে দাদা যাননি, দাদা অবশ্যই দাদা বলেছি। ইউপির যখন কথা আচ্ছা, তুললেন, ইউপিতে কিন্তু আমরা কিছুদিন আগেই দেখতে পেয়েছি যে রেপিসটা হয়েছে, যে রেপ করেছিল, তার কিন্তু পরের দিনই সে খবরটা আমরা সবাই জানি কি হয়েছিল। তো ওই কি হয়েছিল? প্রম্পট অ্যাকশন দেখাতে বললে ইউপি কে ধরে বেঙ্গলকে দেখা যাবে না। আর দ্বিতীয় কথা, আরে বেঙ্গলে কি থেকে আমি হয়েছিল ভারতকে বলবেন তো? দেখতে আপনি বিচার করতে পারি না। কি হয়েছিল বললেন, আপনি কি হয়েছিল সেটা আপনারা সবাই জানেন, হ্যাঁ। আপনি তো ভালো করেই জানেন, আপনি তো ভালো করেই জানেন, আপনি তো আর অজ্ঞ নন, আপনি যে ঘটনা জানেন দলটায় ভালো আছেন করে সেটা- যে একটা রেপিস, আপনি যে একটা রেপিস দলটায় আছেন, তার আপনি যে এক এক করে দলটায় এক এক করে আছেন, আচ্ছা এক এক করে আমি বলছি এক আপনি এক যে করে। দলটায় আছেন, সে হ্যাঁ। দলটার কিছুদিন আগে নেতার গাড়ি থেকে নেমে ওপেন রাস্তায় সেক্সুয়াল ভিডিও ভাইরাল হয়। ওই দলটারও আপনি আবার একটা ব্যাটন ধরতে এসছেন। আমি কোন দাদা দলে কোনো আবার দলের হয়ে একটু- নেই। আমি আবার বলে আপনি দিচ্ছি, এই তো- এই তো এবিভিপি আপনি কোনো একটু- পলিটিক্যাল, এবিভিপি কোনো পলিটিক্যাল হ্যাঁ, অর্গানাইজেশন একশো নয়। সম্মত। আচ্ছা এবিভিপি আচ্ছা, হচ্ছে আমি একটু স্টুডেন্ট একটু অর্গানাইজেশন। আমি সবাইকে একটু বলে দিই, আমাদের সঙ্গে জয়েন করেছে, একটু লেট হয়েছে, আমাদের সঙ্গে জয়েন করেছে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের শিবঙ্কর সরকার জয়েন করেছে। শিবা তুমি জয়েন করো। হ্যাঁ সরি, তুমি কন্টিনিউ করছিলে, করো প্লিজ। হ্যাঁ শিবঙ্কর সরকার জয়েন করেছে। হ্যাঁ ওকে, তা তুমি আমি যেটা অন বলছিলাম যে রাখো, ক্যামেরাটা অন রাখো শিবা। হ্যাঁ কন্টিনিউ করো। এবিভিপি কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন নয়, এবিভিপি হচ্ছে স্টুডেন্ট অর্গানাইজেশন। আমরা কোনো পার্টির ঝান্ডা ধরি না, আমাদের নিজস্ব নীতি আর ন্যায় বিচার সব আছে, অতএব আমরা কোনো পার্টির ঝান্ডা ধরতে যাই না, আর কোনো পার্টি সুপ্রিমো নেই। ওকে আচ্ছা, আমি তাহলে আমাকে শিবার কাছে একটু আসতেই হবে এই ঘটনাটা নিয়ে, এই ঘটনাটার পর আমি নেক্সট ইস্যুতে যাব। শিবা, আজকে তুমি শুনেছো সারাদিন কি হয়েছে, এবং তারপরে ডেফিনেটলি আমি তাও একটু বলে দিই, সেটা হচ্ছে যে আমরা জানি সাউথ কলকাতা ল কলেজের এক ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে, এবং তারপর 3 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ধরা হচ্ছে, মানে তারা সবাই তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ এবং তৃণমূল কংগ্রেস সমর্থক, এটা বলা হচ্ছে। তো এখানে যে বিষয়গুলো, প্রথমে তোমার একটা প্রশ্ন, মানে তুমি বলো, তারপরে আমি বাকিদের কাউন্টারটা করছি। বেসিক্যালি সত্যি কথা বলতে যা বর্তমানে যে পরিস্থিতি চলছে, আরজি করের একটা এত বড় নৃশংস ঘটনার পরেও মানে এখনো পর্যন্ত তাদের কি করে যে এই হুঁশ ফিরছে না, যে এত পরিস্থিতি, এতটা ভয়াবহ পরিস্থিতির পরেও সারা বাংলা এত গর্জে উঠেছিল, তারপরেও একটা আইন কলেজ যেখানে সবাই, মানে আমি নিজেও একজন আইনের ছাত্র, সেই হিসাবে আমি বলছি যে আইন কলেজ যেখানে সবার একটা হোপ থাকে, যেখানে সবার একটা আলাদা আস্থা, ভরসা, বিশ্বাস থাকে, সেই শিক্ষাঙ্গনে আজকে একটা এরকম একটা কলুষময় অধ্যায়, একটা এত খারাপ বিষয় হয়েছে, যেখানে বারবার করে একটা জিনিসই ঘুরে আসছে যে যত কিছুই হয়ে যাক না কেন, ঘুরে মুড়ে একটা দল, একটা নির্দিষ্ট সংগঠনই বারবার করে মানে ছবিতে আসছে, সেটার নাম হলো তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেসের তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র সংগঠন হিসেবে আমি তাকে গণ্যও করি না, সত্যি কথা বলতে, কারণ ছাত্র পরিষদের ছাত্র সংগঠন হিসেবে গণ্য করতে গেলে নির্দিষ্ট একটা মোটো থাকে, নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, নির্দিষ্ট লক্ষ্য থাকে, ঠিক আছে। আমি বেসিক্যালি
আমি এতদিন এত বছর শুধু ধরে শুধু তৃণমূল কংগ্রেসের নামটাই জড়িয়ে আসতে না এখানে। এক এক করে প্লিজ, এক এক করে শেষ করে নি সবাই সবাই দূরে দূরে আছে। সায়ন্তন প্লিজ, সায়ন্তন প্লিজ, একটা কথাই বলবো, তোমার উত্তর আমি একটাই কথা বলবো। হ্যাঁ বলো। আমার মানে আমরা যারা ছাত্র সংগঠনের সাথে যুক্ত, তারা আমাদের প্রথম যেটা ব্যাপার, মানে প্রথম যে বিষয়টা থাকে, যেটা হলো ছাত্রদের পক্ষে, বিচার ব্যবস্থার পক্ষে এবং ছাত্রদের পরিকাঠামোগত ব্যাপারগুলোকে তুলে ধরা। কিন্তু বারবার করে আমরা একটা জিনিসই কেন লক্ষ্য করতে পারছি, আরজি কর থেকে শুরু করে সব জায়গাতে যে তৃণমূল দ্বারা শাসিত এবং তৃণমূল দ্বারা অধ্যুষিত এবং তৃণমূলের সমর্থকরাই বারবার করে মানে সেই নামের যে লিস্ট গুলো আছে, আশ্চর্য রকম কথা বলো, প্রমাণ কোথায়? পুরো ফেসবুক প্রমাণ দিচ্ছে, পুরো সোশ্যাল মিডিয়া চিৎকার করে প্রমাণ দিচ্ছে, পুরো সোশ্যাল মিডিয়া চিৎকার করে প্রমাণ দিচ্ছে। আচ্ছা, আমাকে একটু অনুপমের কাছে যেতেই হবে, কারণ বারবার আমি শিবা, আমি তোমার কাছে আসছি, আমি একটু অনুপমের কাছে যাব। আমি বলবো যে অনুপম, বারবার বংশগোপাল চৌধুরীর নাম উঠছে, বারবার সিপিএম এর নাম উঠছে, কোথাও গিয়ে এটা বলার চেষ্টা করা হচ্ছে যে এই কালচার পশ্চিমবঙ্গে ছিলই, সেটাই কন্টিনিউ হচ্ছে, তোমাদের এর দায় নিতে হবে। সেটাই এখন এত বছর পর সেটা, এই দায়টা এখন আমাদের নিতে হবে। এখন সে তো অবশ্যই সে তৃণমূলের যাই হবে, কালকে একটা মশা কামড়ালেও সে সিপিএম এরই দায় এসে যায় সবকিছুতে ক্ষেত্রেই। সেটা আমরা এসএসসির ক্ষেত্রেও দেখেছি, সব ক্ষেত্রেই দেখেছি যে আমরা চুরি করব, তুমি ভাই ধরাবে কেন, এটা ওদের বক্তব্য। আর মেন যেটা বলা হলো যে কেউ সাপোর্ট করলেই কি সে তৃণমূলের বড় পদে, আমি মনে করি দিই যে এই মনোজিৎ মিশ্রের কথা এসছে, সে অনেক বড় পদে ছিল, সে জিএস, সাউথ ক্যালকাটা তৃণমূলের জিএস সে, ঠিক আছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সে এরকম ভুল খবর ছড়াবেন না, এরকম ভুল খবর এই মুহূর্তে দাঁড়িয়ে সাউথ ক্যালকাটার দেয়ালে সব জায়গায় মনোজিৎ মিশ্র আমাদের দাদা লেখা রয়েছে, সেটা আপনি এখনো গিয়ে দেখে নিতে পারেন, ঠিক আছে। সেটা আপনি খবর নিন যে উনি জেনারেল সেক্রেটারি আছে কি না, আপনি খবর নিন, আপনি খবর নিন ওটা উনি জিএস কি নিয়ে এসবেন। আমি দক্ষিণ আমি মনে করি একটা মানুষের যোগ্যতা, সে পার্টিতে কত বড় পজিশনে রয়েছে, আমি সায়ন্তনকে একটা জিনিস বলছি, অনুপম বলেনি, তারপর তুমি কাউন্টার করো। হ্যাঁ সায়ন্তন, দেখুন আমি যেটা একটা কথা বলি, যে একটা মানুষ পার্টির কোন পজিশনে রয়েছে সেটা তার যোগ্যতা দেখে বোঝা যায়, সেটা তার সবকিছু অন্যান্য জিনিস দেখে বোঝা যায়। একটা মানুষ সে অভিষেক ব্যানার্জির সাথে পার্সোনালি ছবি নিচ্ছে, ফিরহাদ হাকিমের সাথে পার্সোনালি ছবি নিচ্ছে, তারপরে আমি বলবো তার তৃণমূলের সাথে কোনো সরাসরি যোগাযোগ নেই। সন্দীপ ঘোষের আমি বলবো তৃণমূলের সাথে সরাসরি যোগাযোগ নেই। এই জিনিসটা বলাটা মোটামুটি হবে কি না হবে না? আমি একটু বিরোধীদের পক্ষ থেকে প্রথমে আসছি, আমি সায়ন্তনের কাছে তারপর যাব। আমি শিবার থেকেই শুরু করব। শিবা, ঘটনাচক্রে আজকে তুমি আইনের ছাত্র এবং এখানে 3 জন আছে যারা আইনের ছাত্র। আমি একটাই জিনিস শিবা তোমাকেও প্রশ্নটা করব, যে প্রশ্নটা আমি উত্তমকেও করছিলাম, সেটা হচ্ছে যে মানে আইন, মানে যারা আইনটা বোঝে, মানে ধরো যে ছাত্ররা পড়াশোনা করছে তারা আইনটা বোঝে, তাদের কাছে মানে আইনের যারা রক্ষক এক প্রকারের হয়, যদি আমি পুলিশ ধরি, আইনজীবীদের ধরি, জজদের ধরি, এরা আইনের রক্ষক আমরা বলি, আমি বলি এরা তো লটা বোঝে। আমি বলছি তাদের যদি লয়ের প্রতি মানে ভয় না থাকে, কোথাও কি এটা আমাদের কাছে সামাজিক ক্রাইসিস না? আমি বলছি আজকে একটা কলেজ, এটা কিন্তু মানে ডেফিনেটলি অন্য কোনো কলেজে হলে ততটাই নিন্দনীয় হতো, কিন্তু আমি বলছি যে একজন যে আইনটা বোঝে না, মানে যেমন আমরা আরজি করের ক্ষেত্রে দেখেছিলাম যে পরে রক্ত মোছার চেষ্টা করা হয়েছে, পরে স্যাম্পেল যেভাবে করার চেষ্টা করা হয়েছে, এবং সেটা কিন্তু মেডিকেল প্রক্রিয়ায় করা হয়েছে, কারণ তারা জানে কোন এক্স্যাক্টলি কোন কেমিক্যাল দিলে দাগ আসবে না বা কি হলে হতে পারে, তারা এই ব্যাপারগুলো জানে। আমি বলছি আইনের ফাঁক বাঁচিয়ে যদি এইভাবে কন্টিনিউয়াসলি ঘটনাটা ঘটতে থাকে, এটা কতটা সামাজিক ক্রাইসিস বলে হিসাবে তুমি দেখছো? কারণ আমার পরের ইস্যুটা আমি তামান্না খাতুন, সেটাতেও আমি আসছি। তুমি আমাকে এটা বলো যে এটা কতটা সামাজিক ক্রাইসিস অ্যাজ অ্যান অ্যাডভোকেট। এটা প্রথমত একজন আমি আইনের ছাত্র হিসেবে বলবো, অবশ্যই এভিডেন্স ট্যাম্পারিং করাটা খুব মানে নিন্দনীয় ঘটনা, একটা সত্যি এটা মানে
আইনের চোখে তো অবশ্যই এটা শাস্তিযোগ্য ঘটনা। আর আমি একটা কথা প্রসঙ্গে যে অনুপমদা যেটা কথাটা বললো, যে আমি সেই প্রসঙ্গে একটাই কথা বলবো, যে তৃণমূলের যিনি আছেন, যে বারবার করে উনি বলছেন যে প্রমাণ কি। আমি কিছুক্ষণ আগে আমি এভিডেন্সটা রেডি করলাম, এটা রেডি করাই ছিল, যে সাউথ ক্যালকাটা ডিস্ট্রিক্ট তৃণমূল ছাত্র পরিষদের যে কমিটি রয়েছে, ঠিক আছে, সেটার মধ্যে যে সার্থক ব্যানার্জি যিনি প্রেসিডেন্ট, তারই অর্গানাইজেশন সেক্রেটারি, সেখানে আজকে যাকে সবাইকে বলা হচ্ছে, ঠিক আছে, মনোজিৎ মিশ্র, তাকে বড় বড় অক্ষরে তার নাম সব জায়গার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তো এই যে একটা নির্দিষ্ট দল, একটা নির্দিষ্ট বেসিক্যালি এখানে তো একটা জায়গাতে তো এখানে তো সংগঠন বলতে কিছু নেই, কোনো ওটা 2021 সালের প্যানেল। আপনি 21 সালের প্যানেল দেখে 25 সালকে প্রমাণ করতে পারেন না। না, ব্যাপারটা হচ্ছে যে 21 সালের প্যানেলেও যদি সে থেকে থাকে, তাহলেও তো তার মানে সে তো জিএস ছিল, তার মানে সে তো পদাধিকারী ছিল। একটা মানুষের আমার বলার কারণ হচ্ছে একজন ছিল, বর্তমানে নেই, তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আরে একই কথা, তাকে তো কোনো রকম কারণের জন্য তাড়ানো হয়নি। আমি বলছি, ধরো আমার যে কোনো অর্গানাইজেশনেই হয়, ধরো আজকে শিবা বা অনুপম যে এসএফআই করছে বা সিপি করছে বা এবিভিপি করছে, সেখানেও তো কেউ না কেউ একজন থাকে, তারপরে অন্য লোক আসে, সেটা তো কালের নিয়মে চলে যাবে। কিন্তু কাউকে বহিষ্কার করা হলে তো তার পেছনে কোনো রকম কোনো রুল থাকে, ডিসিপ্লিনারি অ্যাকশন হয়, দুটো টার্মিনেশন জারি করা একদম। হ্যাঁ, সেটা তো কালের নিয়মে যে কেউ চলে যাবে, সে তো হবেই। একটা রাজনৈতিক সংগঠন বা একটা ছাত্র সংগঠন, যে কোনো সংগঠনের কোনো সময় কাউকে যখন গুরু দায়িত্ব প্রদান করা হয়, তার অ্যাক্টিভিটিস, তার দলের প্রতি আনুগত্যতা এবং দলের ভাবমূর্তি সে কতটা রক্ষা করতে পারে, বিভিন্ন বিবেচনা দেখে তারপরে করা হয়। কিন্তু তৃণমূল ছাত্র পরিষদই একটা সেই সংগঠন, যাদের প্রত্যেকটা, যার যত কলুষময় অধ্যায় রয়েছে, যার হাতে যতটা কালিমালুপ্ত রয়েছে, তার জায়গা পরিচিতি তার ততটা উঁচু। সেটাই দেখা যাচ্ছে। এটা আমার কথা নয়, এটা সর্ববাংলার কথা। আর সবচেয়ে বড় কথা, যেটা কোনো জায়গাতেই ছাত্র সংসদ নির্বাচন হতে দিচ্ছে না, সবগুলোতে দাদাগিরি, গুন্ডারাজে পরিণত হয়েছে। এবং যেটা এভিডেন্স ট্যাম্পারিং এর কথাটা বলা হলো, এভিডেন্স ট্যাম্পারিং এই যে বিষয়টা হয়েছে না, এই যে আজকে যে ঘটনাটা ঘটেছে, এই বিষয়টাতেও তোমরা খবর পাবে, আগামী দিনেও এটা খবর পাওয়া যাবে যে এভিডেন্স ট্যাম্পারিং এখানেও হবে। কারণ তৃণমূল সংগঠনটা যারা করছে, তাদের নিজেদেরকে মুছতে বিভিন্ন জিনিস মুছতে একদিন বাংলা থেকেই মুছে যাবে, এই নিয়ে কোনো প্রশ্ন নেই, ঠিক আছে না। কিন্তু শিবা, আমি তোমাকে একটা এখানে কাউন্টার করতে চাইবো, সেটা হচ্ছে যে তুমি যে বলছো এভিডেন্স ট্যাম্পার করার কথা, পুলিশই তো 3 জনকে গ্রেপ্তার করেছে, তাহলে তুমি কেন বলছো এভিডেন্স ট্যাম্পার? হয়তো পুলিশ সত্যি এবার চাইছে। পুলিশ 3 জনকে অ্যারেস্ট করেছে, আমি এই নিয়ে কোনো কথা বলিনি। সেই ক্ষেত্রেও কিন্তু আরজি করেও কিন্তু অ্যারেস্ট হয়েছিল, তারপরেও কিন্তু এভিডেন্স ট্যাম্পারিং হয়েছিল। ঘরের একটা পাশের দেওয়াল রাতারাতি ভেঙে ফেলা হয়েছিল, ঠিক আছে, তা ওটা কি এভিডেন্স ট্যাম্পারিং নয়? একটা জায়গাতে একটা কোনো ব্যক্তির মৃতদেহ যখন পাওয়া যায়, সেই জায়গাটাকে ব্যারিকেড করে দেওয়া হয় এভিডেন্সকে সংরক্ষণ করার ক্ষেত্রে। কিন্তু রাতারাতি দেখা গেল সেই জায়গাটাকে দেওয়াল ভেঙে দেওয়া হলো, সেখানে বিভিন্ন জিনিসপত্র ফেলে দেওয়া হলো। এই জিনিসগুলো তো হয়েই আসছে অহরহ। সেটা আজকে কসবাতে ঘটেছে, এটা যে শুধু আজকে কসবাতে ঘটেছে তা নয়, এটা হয়েই আসছে অহরহ। আর এভিডেন্স ট্যাম্পারিং তৃণমূল আগেও করছে এবং আগামী দিনেও করবে, কারণ এদের মোছার অভ্যাস রয়েছে, মুছে যেতে ভালোবাসে, তাই মুছতে থাকুক। কিন্তু এটাও ঠিক, আগামী দিনে বাংলা থেকেও মুছে যাবে, এটা আমি আজকে হলফ করে। সব পক্ষই তাদের মত রাখলো, আমরা শুধুমাত্র সাধারণ মানুষ হিসাবে বা সাধারণ মানুষের কাছে একটাই বলতে চাই এই ইস্যুটা নিয়ে। আমি সেকেন্ড ইস্যুতে আসছি, যে দোষীরা শাস্তি পাক এবং এই দোষীদের বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া হয়, সেইটা কিন্তু ভীষণভাবে দরকার, যাতে এই ধরনের ঘটনা না ঘটে। পরের ইস্যুতে আসবো, এটা আমার কাছে মনে হয়েছে আরো বেশি পৈশাচিক। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে যখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতছে, তখনও ফাইনাল রেজাল্ট আসেনি, জিতছে, সেই সময় বিজয় উল্লাসে একটি বোমা, একটি সকেট এসে গায়ে লেগে 13 বছরের একজন নাবালিকা মৃত্যু হয়েছে, যেটা অত্যন্ত মর্মান্তিক। এবং তারপরে আমরা বিভিন্ন ঘটনা প্রবাহ দেখেছি, সেখানে ডেবরার বিধায়ক হুমায়ুন কবির, তিনি টাকা দিতে গেছিলেন এবং পরে বলা হয়েছে এটা দল থেকে দেওয়া হয়নি, উনি ব্যক্তিগতভাবে দিচ্ছেন। এবং কালীগঞ্জের যেটা বিধানসভা, সেখানে ডেবরার বিধায়ক কেন গেলেন সেটা নিয়ে আমার বক্তব্য থাকবে শাসক দলের মুখপাত্রের কাছে। কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে, একটা বিজয় উল্লাস, সেইটাতে একটা বাচ্চা মেয়ের প্রাণ চলে যাওয়া, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমি শুরু করেছিলাম সায়ন্তনকে দিয়ে, এবারে আমি উত্তমকে দিয়ে শুরু করব।
উতঙ্ক, কতটা নৃশংস যে একটা বিজয় উল্লাস হচ্ছে, একজন দল জিতেছে, তার কর্মীরা মানে উৎসব করবে, মানে তারা আনন্দ করবেন, এটা খুব স্বাভাবিক। সারা সেই মানে ভোটে তারা খেটেছে, তারা আনন্দ করবে, কিন্তু তার ফলে একটা বাচ্চা মেয়ের প্রাণ চলে যাওয়া, এবং আমি বলছি এই কোন ধরনের উল্লাস চলছে পশ্চিমবঙ্গে, যেখানে বোম মানে সকেট বোম দিয়ে উল্লাস চলছে। মানে আমি সত্যি বলছি, যারা আমরা সোশ্যাল মিডিয়ায়, আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় আছি, সোশ্যাল মিডিয়ায় মিম বেরোচ্ছে, আমি একটু লঘু মেজাজে কথাটা বলতে চাই যে এরপরে তো মানে মানে পাড়ায় পাড়ায় যুদ্ধ লাগলে পারমাণবিক বোমা বেরিয়ে পড়বে। আমি বলছি কতটা বিপজ্জনক এটা, তুমি একটু যদি বলো। আচ্ছা দাদা, আমি আবার নিজেকে ক্লিয়ার করে দিতে চাই আবার, যে আমি ইসলাম ধর্ম খুবই পবিত্র ধর্ম, কিন্তু উগ্র ইসলাম কিন্তু মোটেও পবিত্র নয়। উগ্র ইসলামের কথা বলছি। আমার চরম সম্মান আছে ইসলাম ধর্মের প্রতি, কারণ দুবাই ভারতকে জায়গা দিয়েছে মন্দির করার জন্য। সেই ইসলাম ধর্মকে আমি সম্মান করি, কিন্তু উগ্র ইসলামকে আমি কোনো মতেই সম্মান করি না। আর আজকে তৃণমূল সরকার এই উগ্র ইসলামের অনুসরণ করছে। এই যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে পোস্ট পোল ভায়োলেন্স, আর এই যে পোস্ট পোল, এই যে এক্সাইটমেন্ট, এই যে সেলিব্রেশন, একটা আমাদের ইতিহাস বা আমাদের সংস্কৃতি যা দেখিয়ে গেছে যে পৃথ্বীরাজ চৌহান যখন মোহাম্মদ ঘড়িকে মানে পরাজিত করে, পৃথ্বীরাজ চৌহান কিন্তু মোহাম্মদ ঘড়িকে ছেড়ে দিয়েছিল, বলেছে তুমি চলে যাও। কিন্তু মোহাম্মদ ঘড়ি যখন পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করলো, মোহাম্মদ ঘড়ি কিন্তু পৃথ্বীরাজ চৌহানকে মেরে দিল। ইরানে যখন পার্সিয়া আক্রমণ হয়, যখন কারবালা যুদ্ধর পরে, তখন ইসলাম কি করলো যে আফটার দি ব্যাটেল, আমাদের ক্ষত্রিয় যারা বলি, যে ক্ষত্রিয় ব্যাটেল হয় আমাদের ভারতবর্ষে, আমাদের কিন্তু যুদ্ধের পর যারা বিজয়ী তারা কিন্তু বিজিতদেরকে সম্মান করে। কিন্তু ওয়ারাজ উগ্র ইসলাম কিন্তু এই বিজিতদের মেরে দেয় আর বলে রালিব গালিব জালিব, আইদার থাকো, কনভার্ট হও, নাহলে মৃত্যুবরণ করো, না হলে চলে যাও। আর এই ঘটনা আমি কেন এবার ইনফার্ম কানেক্টিং দ্য ডটস আমি এই কারণে বলছি যে আজকে ওই যে বাচ্চা মেয়েটা ক্লাস 4-এ পড়তো, তাদের এই যে উল্লাস, এই যে এক্সাইটমেন্ট, এটা তো হত্যা লীলা, আর কিছুই নয়। কারণ এরা জানে যে এরা হচ্ছে অটো ইমিউন, এদের কেউ কিচ্ছু করতে পারবে না। এদের পার্টি সুপ্রিমো থেকে শুরু করে সবাই কিন্তু এদেরকে এই ইমিউনিটিটা দিয়ে যাচ্ছে। নাহলে সায়ন্তন দা বলছিলেন কিছুক্ষণ আগে যে এ তো মানুষ পাবলিক খাবে, এই খাবে সেই খাবে, তারা তো এখনো প্রমাণ হয়নি। আরে দাদা, প্রমাণের কি দরকার? আপনার তো অ্যাকশনটাই প্রমাণ করছে যে আপনারা তাদেরকে ইমিউনিটি দিয়ে যাচ্ছেন। আপনারা একবারও থামছেন ইমিউনিটি না দেওয়া থেকে? আপনি বলুন না যে সন্দীপ ঘোষের কথা এত উঠছে, আরে সন্দীপ ঘোষকে কি সুন্দর ভাবে এখনো পর্যন্ত পুলিশ তার যে আপনার যে কেসটা এখনো পেন্ডিং আছে, সেখানে কিন্তু পুলিশ তাকে সাপোর্ট করে যাচ্ছে। সেখানে একটা ট্যাসিট কনসেন্ট আছে পুলিশের। না, কিন্তু তুমি পুলিশের কথা যদি বলো তাহলে কিন্তু আমাকে সিবিআই এর কথা বলতেই হবে, যে সে কিন্তু মানে 3 দিনের মধ্যে মানে দায়িত্বভার পেয়েছিল, কিন্তু তারপরে প্রায় 6 মাস তদন্ত করার পরে কিন্তু তারা সেইভাবে কোনো প্রমাণ জোগাড় করতে পারে। অবশ্যই সেটা আপনি যে ঘটনাটা বলছেন সেটা হচ্ছে মার্ডার কেসের ব্যাপারটা। আমি যেটা বলছি এটা এভিডেন্স ট্যাম্পারিং এ, যেখানে কিন্তু এখনো পর্যন্ত সন্দীপ ঘোষ অভিযুক্ত, এখনো পর্যন্ত সেই কেস খালাস হয়নি, এখনো পেন্ডিং আছে সেই কেস। তাহলে এই যে এতগুলো লোক ব্যক্তি যারা আছেন তারা তো সবাই অটো ইমিউন, তারা জানে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখন একটা ঘটনা ঘটে গেছে, আমাদের বলতে ভুলে গেলাম যে আমাদের তৃণমূল ছাত্র পরিষদেরই যিনি আছেন শান্তন দাদের, যে তৃণঙ্কর ভট্টাচার্য, উনি এখনো জাস্টিফাই করার চেষ্টা করছেন এই ঘটনাটাকে। আমার তো এটাই মাথায় ঢোকে না যে কি করে জাস্টিফাই করতে পারে এই ঘটনাটাকে, যে একটা লয়ের ছাত্রী, একটা লয়ার, আমি বলে রাখি যে একটা মানুষ যখন রোগে পড়ে তখন একটা ডাক্তারের দরকার হয়, কিন্তু যখন দেশ রোগে পড়ে তখন লয়ারদের দরকার হয়। তাহলে সেই লয়ার যারা দেশের ডাক্তার, যারা সংবিধানের ডাক্তার, তাদেরকে এইভাবে, তাকে যদি এইভাবে গণধর্ষণ করা হয়, তাহলে এটা সংবিধানের সর্বোচ্চ অপমান, সংবিধানকে হত্যা। এটা এক কথায় সংবিধানের হত্যা হচ্ছে। এই যে পোস্ট করে আমি আরেকটা কথা বলে দিতে চাই, যে আমি কেন বলছি যে তৃণমূলের একটা ট্রেন্ড হয়ে গেছে, এটা পশ্চিমবাংলায় দেখবেন আপনি। আমি দাদা বলছিলেন না যে ইউপির কথা, ইউপিতে তো যোগী আদিত্যনাথ সেকেন্ড টার্ম জিতলো, কটা মৃত্যু হয়েছে, কটা লিডারের মৃত্যু হয়েছে? একটাও লিডারের মৃত্যু হয়নি, কোনো পোস্ট পোল ভায়োলেন্স হয়নি। কিন্তু বেঙ্গলে আপনি দেখুন, পঞ্চায়েত বলুন, লোকসভা বলুন, লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে বিধানসভা বলুন, সবেতেই একটা পোস্ট পোল ভায়োলেন্স। মানে আমি জিতবো, তারপরে জেতার পরে তোকে দেখে নেবো, এই যে অ্যাটিটিউডটা, এই যে মানে চিন্তাধারা, তো মারাত্মক। এটা ডেমোক্রেসির প্রতি সব থেকে বেশি ক্ষতিকারক। মানে আদৌ কি আমরা এটা ডেমোক্রেসিতে আছি? আমার তো মনে হয় না। যে দাদারা বলেন যে এটা আমরা সব থেকে ওই হ্যান ত্যান কনস্টিটিউশন নিয়ে ঘুরে ঘুরে বেড়াই, এটা তো স্বৈরাচারী সরকার। এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো, মানে এইটাই আমার কনক্লুশন, যেটা স্বৈরাচারী সরকার, এটা একনায়কতান্ত্রিক স্বৈরাচারী সরকার। আমি অনুপমের কাছে যাব। যে বাচ্চা মেয়েটির কথা আমি বলছি,
সেটা বলা হচ্ছে যে ওই যে গোটা পাড়াটা সেটা হচ্ছে তারা কার্যত বাম কংগ্রেস জোটের পক্ষে ভোট দিয়েছিল, তারা সিপিএম এর মানে সিপিএম সমর্থক তারা ওই পাড়াতে বেশি রয়েছে, এবং তাই জন্যই নাকি টার্গেট করে মানে এই কাজটা করা হয়েছে বলে কিন্তু একটা খবর শোনা যাচ্ছে বা তারা বারবারই সেখান থেকে বলছে, এবং তারপর টাকা দেওয়া। আমি বলছি যে অনুপম কতটা মানে নৃশংস বা পৈশাচিক যে একটা বাচ্চা মেয়ে যে মারা গেছে, এবং আমরা জানি যে 4 দিনে মানে মুসলিমদের 4 দিনে কাজ হয়, মানে সেই কাজও তার শেষ হয়নি এবং তখনই একটা টাকা দিয়ে যাওয়া, এবং মানে কোথাও বিরোধী শূন্যতার কি পক্ষেই যাচ্ছে, মানে সেইটাই একটা কারণ বলে দেখছো, যেহেতু তার বাবা মা সিপিএম করতো, সমর্থক ছিল, সেটাই তার দোষ। দেখুন, এটা তো আমাদেরকে বলতেই হবে যে তার দোষ ছিল যে তার বাবা মা সিপিএম করতো। এবার এবার যেটা আপনি বললেন টাকা দেওয়ার কথা, এটা তো নতুন কিছু না, এটা আমরা আরজি করার ক্ষেত্রেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে মঞ্চে উঠে বলতে দিচ্ছি এই জিনিসটা, ঠিক আছে। আর টাকা দিয়ে মানুষ কেনা তৃণমূলের একটা ট্রেন্ড আর কি না দাঁড়িয়ে। আর আরেকটা কথা, যখন মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনাটার ব্যাপারে পোস্ট করেছিলেন যে খুব নৃশংস ঘটনা হয়েছে, দোষীদের শাস্তি চাই, এই চাই ওই চাই, কিন্তু উনি একবারও উল্লেখ করলেন না যে একটা বিজয় মিছিলে কেন বোম ফাটানো হবে। বিজয় মিছিল কি বোম ফাটানোর জায়গা? বোম আসছে কোথা থেকে? এই যারা যারা ধৃত তাদের 24 জনের নামে এফআইআর হয়েছে, 5 জন তার মধ্যে অ্যারেস্ট হয়েছে, বাকি অ্যারেস্ট হয়নি। যারা ধৃত তার মধ্যে মেন, তার নাম আনোয়ার শেখ। সেই আনোয়ার শেখকে আমরা 3 বছর আগে ভিডিওতে দেখছি, সে বলছে ভাই পুলিশ আমাদের ভাই পুরো ঘটনা আছে, আমাদের কোনো ব্যাপার না, ঠিক আছে, কাউকে দেখবো আমাদের বিরোধিতা করছে আমরা গ্রাম থেকে বার করে দেবো, এরকম হয়েছে। ওই কালিন্দি গ্রামে আমাদের যারা পার্টি কর্মী অর্ধেক মানুষ ঘর ছাড়া। এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার একটাই স্পষ্ট কথা, তার বাবা মা সিপিএম কংগ্রেস জোটকে ভোট দিয়েছিল, তার জন্য তাদের ওপর আক্রমণ করা, সবার ওপর আক্রমণ করা। এবার সেই বাচ্চা মেয়েটির কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল না, সেই বাচ্চা মেয়েটির কোনো দোষ ছিল না, কিন্তু সেই বাচ্চা মেয়েটিকে টার্গেট করা হয়েছে, সেই বাচ্চা মেয়েটিকে মারা হয়েছে। এবার তৃণমূলের কাছে এই নৃশংস হত্যা কিছুই না, তৃণমূল আগেও করে এসছে, এখনো করে আসছে। সায়ন্তনের কাছে আমি যাব। সায়ন্তন, অনেকগুলো অভিযোগ এসছে। প্রথম হচ্ছে সায়ন্তন, আমারও এই একটাই প্রশ্ন থাকবে যে বিজয় উল্লাসে এমন বোম ফাটলো যে বোমে একটা বাচ্চা মেয়ে মারা গেল, এটাকে কিভাবে তুমি জাস্টিফাই করবে? এবং তারপর টাকা নিয়ে যাওয়া, এটা কি ঠিক বলে মনে করছো? কিভাবে দেখছো পুরো বিষয়টা? দেখুন, প্রথম কথা, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা বিধানসভার এমএলএ, তাই না, তিনি গেছে এবং তিনি গিয়ে একটা উনি একজন, আপনারা তো জানেন, হুমায়ুন বাবু প্রাক্তন আইপিএস অফিসার একজন, তাই না, তো উনি ওনার ব্যক্তিগত মতে গেছে, উনি হয়তো তৃণমূল কংগ্রেসের বিধায়ক, কিন্তু কোনো দলের তরফ থেকে যায়নি, উনি ব্যক্তিগত নিজেও বলেছে, ওনার যে শখ লেগেছে তাই উনি গেছে। কিন্তু আমি বলছি ঘোষণা করেছে, কিন্তু দল তার জন্য তাকে শোকজ করেছে, তাই না। এবার আপনাকে বলি যে কোনো মৃত্যু দুঃখজনক, ঠিক না। হ্যাঁ, কিন্তু মানে আমি বলছি যে বিরোধীদের এলাকায় এই ধরনের একটা উল্লাস, এটা কি কোথাও একটা যে শক্তি প্রদর্শন, যে কথাটা মানে আমাদের এটা যদি তৃণমূল কংগ্রেস করিয়ে থাকতো বিজয় উল্লাস করতে, কোনো ব্যক্তি কেন্দ্রিক বিজয় উল্লাস হয়েছে, যদি তৃণমূল কংগ্রেস করে থাকতো, তাহলে যারা বিজয় উল্লাস করতে গেলে 9 বছরের বাচ্চার প্রাণ কেড়ে নিল, তারা অবশ্যই এখন বুক চিতিয়ে বাইরে ঘুরতো, তারা ভিতরে থাকতো না। অ্যারেস্ট হয়েছে না, কিন্তু 24 জনের নামে অভিযোগ হয়েছে, মাত্র 5 জন তো অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, 24 জনের নামে অভিযোগ আর অভিযুক্ত দুটোর মধ্যে তফাৎ আছে। কিন্তু আমি তা বলছি না, ছাত্র বসে তারা কিন্তু জানে ব্যাপারটা। আমি তা বলছি না, অভিযোগ আমার নামে আজকে যে মনোজিৎ মিত্রের কেস, আমি তা বলছি না, না সায়ন্তন, আমি তা বলছি না, অভিযোগ করতে পারেন কারণ নামে, আমার নামে আজকে তা অভিযোগ আপনি করে দিতে পারেন। আমি তা বলতে চাই, যে আমি অভিযুক্ত হয়ে গেলাম, কিন্তু এই ব্যাপারটা এরকম না। সায়ন্তন, আমি তা বলতে চাইছি না দাদা। অভিযোগ আর অভিযুক্ত, একবার অভিযোগ হলেই কিন্তু সেটা অভিযুক্তই হয়ে যায়। এটা লহি বলা আছে যে সেকশনস গুলো অ্যাট্রাক্ট হচ্ছে, সেই শুনুন, অভিযুক্ত হচ্ছে অ্যাকিউজ, তার নাম যে এফআইআর আছে তখনই তো সে অ্যাকিউজ হয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ ল। আপনি কি বলছেন যে অভিযোগ মানে অভিযুক্ত নয়? কি মজার! আমি চাইলাম, আমি আজকে বললাম উত্তম বাবু আপনি একটা রেপ করেছেন, আপনার উত্তম বাবু নামে কি থানায় আমি কেস করে দিলাম যে আমার ঘরের মা বোনকে নিয়ে উত্তম বাবু ভুলভাল এসএমএস করেছে,
আপনি কি অভিযুক্ত হয়ে গেলেন না আপনার নামে অভিযোগ জমা পড়লো? আমার এগেন্সে যখন অভিযোগ আসছে, পুলিশের দায়িত্ব আমাকে অ্যারেস্ট করে, তখনই তো আমি অভিযুক্ত। তাহলে তো আমি যখন এট দ্য পয়েন্ট আমি পুলিশ আগে এফআইআর তদন্ত ঢুকছি, না তখনই আমি পুলিশ অভিযুক্ত তদন্ত না হচ্ছি। করে পুলিশ বলে দেবে যে আপনি অভিযুক্ত? না না না, পুলিশ তো- এখানে পুলিশের এখানে যদি বিষয়টা হচ্ছে যে cognizable offense হয়ে থাকে, অভিযোগ যদি যখন cognizable করা হয়, অফেন্স হয়ে থাকে, আমি তাহলে অ্যারেস্ট ভুল করবে। হতে- আর আমি এই যে ভুল- ঘটনা ঘটেছে, এটা তো কগনিজেবল অফেন্স। আমি ভুল হতে পারি, আমি আইনের ছাত্র নই, কিন্তু আমি যতদূর জানি যে অভিযোগ তো মানে কি, প্রথমে পুলিশের কাছে গিয়ে অভিযোগ যেটা করা হয়, যে বা ডায়েরি করা হয়, সেটা ডায়েরি। অভিযোগের বেসিসে যদি পুলিশ তদন্ত করে চার্জশিট দেয়, তখন তো এফআইআর হবে। তো তখন মানেই তো তখন সে অভিযুক্ত হয়ে গেল, অভিযুক্ত। সে তো আমি- অভিযুক্ত আমি হয়ে বলে গেল। কিন্তু এটা উত্তমবাবু আমি- বুঝলো না আমি- আমি এটা। বলে এটা দিচ্ছি, না না। না, উনি তো আমি সেটাই বলে বলতে দিচ্ছি। চাইছেন। না, আমি একটু বলে দিচ্ছি, পরে তো যখন আমাদের একটা অভিযুক্ত FIR প্রমাণিত নাও হতে পারে, এটা তো আপনাকে বুঝতে হবে। প্রমাণিত তো অনেক দূরের কথা, আপনি তো অনেক দূরের হ্যাঁ। কথা বলছেন। আপনি বেসিকে আসুন, যে একটা এফআইআর যখন লজ হচ্ছে, তখন ওর পুলিশরা দেখে যে সেই যে সেকশন গুলো লাগছে, সেটা কি কগনিজেবল না নন কগনিজেবল। যদি ওটা কগনিজেবল অফেন্স হয়ে থাকে, তাহলে কিন্তু যেমন যে ঘটনাটা ঘটেছে, এটা তো 300, এটা তো আপনার মার্ডার। আমি তো বলবো, যদি মার্ডার না হয়, যদি কালপেবল হোমিসাইড হয়, দ্যাট ইজ অলসো কগনিজেবল অফেন্স। আর যখন কগনিজেবল অফেন্স হয়ে থাকবে, তখন পুলিশের দায়িত্ব যে অভিযোগ, যে নামগুলো দিয়েছে, অভিযোগ করেছে, পুলিশের চেয়ে তাদেরকে বেশি অ্যারেস্ট দায়িত্ব করা। কোর্টের। কোর্ট তো আবার দেখবে, আবার যখন ট্রায়াল কি হবে তখন তো বলছেন না তদন্ত না, আপনি? অভিযোগ আপনি অভিযোগটা তো বলছেন। পুলিশই প্রমাণ কমন করবে। ইন্টেনশনটাও দেখবে। না না না, আরে আপনি তো আইনের ছাত্র, কমন ইন্টেনশন না দেখবে না না না, এখানে। অভিযোগটা তো পরে কোর্টে তো পরে যাবে, আগে তো পুলিশই তো এফআইআরটা দেবে, চার্জশিট দেবে তো পুলিশ। এক্স্যাক্টলি। পুলিশ যে- দিয়েই তো বলবে আরে যে এই ধরে নিন, ঘটনা আমি একটা ঘটেছে। কথার কথা বললাম, রামবাবু আজ যদুবাবুর বাজার থেকে 1500 টাকার ইলিশ মাছ কিলো 10 পিস নিজের গায়ের জোরে তুলে নিয়ে চলে এসছে। হুম, এটা তো আমাকে প্রমাণ করতে হবে যে রামবাবুই ছিল, সেটা তো পুলিশ প্রমাণ করবে। আপনার প্রমাণের হ্যাঁ, তো- স্টেজ তো তো আমার নামে আমি ওনার কথা কোনো চেঞ্জ করতে চাই না। আমি যেটা বলতে চাই যেটা বোঝেনি কিন্তু উত্তম বাবু, আমি বলতে চাই যে আমার নামে অভিযোগ আসছে বলে যে আমি অভিযুক্ত হয়ে গেলাম, এর কোনো না না না, সেটাও কথা না। অবশ্যই। না না না, বিষয়টা অন্যদিকে যাচ্ছে। আপনি ভুল আমি বলছেন। বলে দিই দাদা, আমার নামে অভিযোগ আমি এলে বলছি, দাদা আমি অয়েন্দা অভিযুক্ত শুনে কেন নিন, হলাম? আমি বলে দিই, উনি আরে আমি সিআরপিসি যদি তে খুলুন, অত কিছু না, আপনি আইপিসি বই CR ভালোভাবে পড়ো আগে। তোমার আইপিসি তে পিছনে লেখা এতগুলো থাকে না, আইপিসির বই আছে, IPC ওটা তে দেখার লেখা জন্য থাকে না, না, ওটা পড়ার জন্য। ওটা আগে ভালো সিআরপিসি মতো তে আছে, পড়ো। সিআরপিসি তে আছে, আপনি দেখুন। না না না, এটা আপনি তর্কটা বলছেন- অন্যদিকে যাচ্ছে। প্লিজ প্লিজ প্লিজ, আমি তর্কটা বলছি, অন্যদিকে যাচ্ছে। শুনে হ্যাঁ। নিন, উনি যেটা বলছেন যে প্রসিডিউর, উনি তো আইনের ছাত্র, তা আমি যে মানুষটা, এটা এই যে ঘটনাটা, এটা মানুষের কাছে, এই যে গোটা প্যানেলটা যাবে ডিসকাশনটা, সেটা তো মানুষকে জানতে হবে যে কারেক্ট ফ্র্যাকশন অফ লটা কি। তো লয়ের এটাই আছে যে যখনই কগনিজেবল অফেন্স হবে, পুলিশ তাকে অ্যারেস্ট করবে, তারপরে সেটা কোর্টে প্রডিউস হওয়ার পর কোর্ট তাকে কাস্টাডিতে নেবে। সেই কাস্টাডি চলাকালীন এবার তাকে কাস্টাডিতে রাখা হবে যতদিন না পুলিশ তার ইনভেস্টিগেশন কমপ্লিট হচ্ছে। 90 ডেজের মানুষ- মধ্যে চার্জশিট জমা করতে হয় পুলিশকে। এবার 90 ডেজ যখন জমা হয়ে যাবে, যখন চার্জশিট জমা হবে, তখন চার্জ ফ্রেম হবে। চার্জ ফ্রেম হওয়ার পরে এবার ট্রায়াল আসবে। এই ট্রায়ালে তখন দেখা হবে যে প্রমাণ হবে যে সে দোষী কি দোষী নয়। তার মানে আমি একবার কাস্টডি খেতে নিলাম বলে, আমি একবার কাস্টডি খেতে নিলাম বলে তাহলে আমি অভিযুক্ত হয়ে গেলাম। না না না, এটা সেরকম কথাই হচ্ছে না। না। ব্যাপারটাও সম্পূর্ণ অন্যদিকে যাচ্ছে। প্লিজ, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মেয়েটি যে মারা গেছে, তার মা তার সঙ্গে যে ছিলেন, সে তো প্রত্যক্ষদর্শী। তিনি তো বলছেন আমি 24 জনের নাম দিচ্ছি, সেখানে অভিযুক্তর প্রশ্নই আসে না। আমি যদি দেখি যে আমার সামনে আমার মেয়ে মারা গেল এবং আমি দেখেছি কারা কারা করেছে, তাহলে তো আমার প্রত্যক্ষদর্শীদের ভিত্তিতে তো আমার অভিযোগ হবে, এবং সেখানে 24 জনের জায়গায় মাত্র 5 জন ধরা পড়েছে। পুলিশ তো সেই পুলিশের জায়গায় কাজ বলা করছে। হচ্ছে, সেটাই বলা হচ্ছে যে পুলিশ এই কাজটা যে করছে, পুলিশ ডিলে করছে, বা জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, সেই কথাটা বলা হচ্ছে এখানে। এখানে এখানে বিষয়টা একটা আইউটনেসেরও ব্যাপার আছে কিন্তু। একজন শিশুহারা মা, সে যাকে দোষী বলে বলছে যে এটা ইনি দোষী আমি জানি, এক্স্যাক্টলি, সম্মত, তার কথাটা কিন্তু কোর্ট কিন্তু কোনোভাবে ফেলে দিতে পারে না, এবং মানে এটা সম্ভবও না। কারণ একজন মা, মানে পুত্র শোক যার, যে সে নিজে মানে বাচ্চা হারিয়েছে, কন্যা শোক, সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। এটা আপনাকে কিন্তু মানতে হয়। এবং আপনি কিন্তু এটা কিন্তু মোরালিটি দিয়ে বলছি, কিন্তু এটা কিন্তু আমি ল দিয়ে বলছি না। এবং লয়ের থেকে ক্ষেত্রে বেরিয়ে আসুন এবং যে একজন নিজের পুত্রের শবদেহ নিয়ে সে কখনো, সে একটা কথা বলি, সে যখন টাকাটা নেয়নি, সে যখন টাকাটা গ্রহণ করেনি, তার মানে আপনাকে বুঝে নিতে হবে সে কতটা শক্ত এবং কতটা ডেডিকেটেড হয়। তিনি বলছেন যে আমার মেয়ের মৃত্যুতে এদের হাত রয়েছে, এবং তার আই উইটনেস কিন্তু সবচেয়ে বড় প্রমাণ। আর এই কথাটা যে আপনি যদি বলে থাকেন কোর্ট প্রসিডিং এ, কিন্তু এটা কিন্তু হয়, এটা আমরা নিজে দেখে এসেছি যে কেউ যদি মৃত্যুকালীন আগে যদি জবানবন্দি দিয়ে যায়, তারটা কিন্তু গ্র্যান্ট হয়। আর কেউ যদি পুত্র শোক, মানে যার পুত্র বিয়োগ হয়েছে তার চোখের সামনে, সে যদি বলে যে আমি নিজে দেখেছি, যার সন্তান গেছে তার দুঃখ সেই জানে। আমি আপনাকে
আপনি যেটা মানে যে আমাদের কিছুক্ষণ আগে বললেন, কখনোই কোনো মা বা বাবা এখানে টাকা নেওয়ার যে কোশ্চেনটা আসছে, কোনো মা বা বাবা কখনোই চাইবে না তার মেয়ের মৃত্যু হয়েছে যে সেখানে গিয়ে সে টাকা নিয়ে সমস্যা করবে। না না, কোনো কিন্তু একটা একজন কালচার, না না, এই কালচারটা চলছে, তৃণমূলের কালচারটা আছে যে কারণ মৃত্যুতে তারা কিছু টাকা দিয়ে মুখটা বন্ধ করার এই যে প্রক্রিয়াটা, এটা নতুন, এটা দেখা যাচ্ছে ভালো, এটা তৃণমূলের জন্য ভালো যে কতটা বন্ধ রাখা যায়, কতটা আপনাদের জোট ভিতরে শক্তিদের ঢুকিয়ে জন্য রাখা যায়। খুব ভালো। হ্যাঁ, কন্টিনিউ, সায়ন্তন কন্টিনিউ করো। হ্যাঁ, তোমার কিছু বলার? ব্যাপারটা বলুন, বলুন, হচ্ছে বলুন, আপনি বলুন। এই প্রধানত এই টাকা দিয়ে ব্যাপার ধামা চাপায়। আর যদি একের পর এক কেস খুলতে থাকি তাহলে তো সিপিএম আর কেসটা কংগ্রেসের এক একটা মানে করছে, একের পর এক আমাকে খুলতে হবে। একের পর এক লিস্টে খুলতে ভরে হবে যাবে। না। না, আপনি শিবা শিবা গুনে শিবা দুটো শিবা কেস- শিবা শিবা এক আপনি সেকেন্ড দাঁড়িয়ে যাও। গুনে দুটো কেস খুলে দেখান আমাকে, শিবা, গুনে দুটো হ্যাঁ। কেস খুলে দেখান, একের পর এক খুলতে হবে না। তৃণমূলের মতন কেস নেই আমাদের, অনুরোধ। হ্যাঁ, ঠিক আছে, বিধানচন্দ্র রায়ের মতন মুখ্যমন্ত্রী ছিল এই যে বাংলায়, ঠিক আছে, তাই খুলতে হবে না কেস। আপনি দুটো খালি বলুন যে হ্যাঁ একের পর এক কংগ্রেসের খুলতে 5 হবে না। বছরের আপনি দুটো সরকার বলুন। চলেছে, আমাদের 15 বছর ধরে চলছে, তফাৎ আছে, ছিল এবং থাকবে। না না না, কংগ্রেস 5 বছর ধরে চলেনি, এটা তো এটা তো কি জানা বলছো উচিত। ভাই, তুমি CPM এর 34 শঙ্কর রায় অত ভালো মুখ্যমন্ত্রী হওয়ার পরও 5 বছরের বেশি বাংলায় কেন কে চালাতে কে পারলো না? কার কথা ওই বলছো? সময় তো ওই কার সময় কথা? সিপিএম কেন সরকারে এলো? ওই বলছো? সময় এক সেকেন্ড, CPM কার কেন কথা সরকারে তুমি এলো? আগে- না না, তুমি প্লিজ সায়ন্তন, CPM তুমি এর কার কংগ্রেস homework না না করে সায়ন্তন, এসো। তুমি কি শুনতে পাচ্ছ? আগে সায়ন্তন, হোমওয়ার্ক আমি করে শুনতে এসো, পাচ্ছি সিপিএম হোমওয়ার্কের এবং কংগ্রেস প্রয়োজন। তোমার নিজেদের মধ্যে করুক। হোমওয়ার্কের প্রয়োজন, হোমওয়ার্কের সায়ন্তন তুমি প্রয়োজন আছে না তোমার। না না সায়ন্তন, তোমার তুমি কি হোমওয়ার্কের শুনতে পাচ্ছ? প্রয়োজন এক আছে। সেকেন্ড শিবা দাঁড়াও, এক সেকেন্ড শিবা দাঁড়াও। সায়ন্তন, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, সায়ন্তন কি শুনতে পাচ্ছ? হুম, হ্যাঁ হ্যাঁ, বলো কি বলছে, প্রশ্নটা কি ছিল আমি বুঝলাম না। কংগ্রেসের 5 বছর সরকার কোন কোন টার্মের কথা বলছো, মানে পশ্চিমবঙ্গে ওভারঅল? হ্যাঁ, ওভারঅল না, যে কোনো মানে 15 বছর কন্টিনিউ সরকার চালিয়েছে পশ্চিমবাংলায় কংগ্রেস। পশ্চিমবঙ্গে বিধান না না বিধানচন্দ্র রায় পশ্চিমবাংলা নিজে তো বিধানসভা 12 বছর 3 সরকার বছর চালিয়েছেন continue। মৃত্যুর আগে। বিধান বিধানচন্দ্র নিজে রায় তো তো- 12 বছর সরকার চালিয়েছেন, তারপর মারা গেছেন। উনি তো মারা উনি গেছেন তিনি বলে মারা সরে গেছিলেন। গেছেন, মানে ব্যাপারটা তো ওনার সরে গেছেন এরকমটা কংগ্রেস নয়। কতবার ভেঙেছিল দাদা? না না, কংগ্রেস ভেঙেছে এটা তো অন্য বিষয়। তুমি তো 15 না, বছর না, টানা কতবার সরকারের কথা ভেঙেছিল? বললে। তৃণমূল কংগ্রেস কিন্তু এখনো ভাঙেনি। না না না, তৃণমূল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস মমতা ভাঙেনি, ব্যানার্জির হাত তৃণমূল আসছে। কংগ্রেস ভাঙেনি, ওটা মোছার আমি- জায়গায় যাচ্ছে, ভাঙবে না, বুঝবে। আমি না, না। আপনাকে বলে দিচ্ছি, শুনে নিন, আজকে গায়ে লিখে রাখবো, আমি সাদা কাগজ দিচ্ছি, আমি সাইন করে দিচ্ছি। তৃণমূল কংগ্রেস অভিষেক মমতা ব্যানার্জির আদর্শে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী 30 বছর বাংলায় রাজত্ব করার জন্য তৈরি না না না, হচ্ছে। তৃণমূল আগামী 300 বছর, সংগঠন, তৃণমূল প্রত্যেক আগামী কলেজে 300 কলেজে বছর ছাত্র সংগঠনদের মধ্যে এখানে আলোচনাটা তৃণমূল কংগ্রেসের না তৈরি না না, আছে। সায়ন্তন এই সায়ন্তন এসএফআই, এই না না না, কংগ্রেস, এই সায়ন্তন বিজেপি, সায়ন্তন সায়ন্তন তৃণমূল কলেজ ক্যাম্পাসে। না, আমার কলেজ বক্তব্যটা ক্যাম্পাসে আমার নির্বাচন বক্তব্যটা করতে দিলে হচ্ছে খুঁজে পাওয়া যাবে, সেটা ইলেকশনে দাঁড়াতে দিলে, ইলেকশন করতে দিলে খুঁজে পাওয়া যাবে। একবার ইলেকশন করতে দিন, কলেজে থাকবে না, ইলেকশন একবার ইলেকশন করতে দিন, বেরিয়ে গেল। না, 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 একবার না, না। ইলেকশন করতে ইলেকশনের অপরাধের টাকা মূল্য। দিয়ে, ওই তো মনোজিৎ মিশ্র ইলেকশনের টাকা দিয়ে মদের আসর বসাচ্ছে সাউথ ক্যালকাটা কলেজে। প্রত্যেকটা কলেজের জিএস কোন কোনো টেম্পোরারি কাজের সাথে যুক্ত কলেজের মধ্যে। আরে আমরা ভাই, নিজেরা তোমাদের সারা বছর কলেজে দেখা যাবে না, তোমরা ইলেকশনের টাইমে আসবে, ছাত্রদের উপকারে পাশে থাকবে না, ছাত্রদের পাশে তৃণমূল ছাত্র পরিষদ থাকবে। তার জন্য আর আমাদের ছাত্র আমাদের ভোট মানে দিয়ে দেবে। না না না, এটা সম্পূর্ণ অন্য দিকে যাচ্ছে। প্লিজ আমি আমার সবাইকে মনে হয় থামাবো। যেন একমাত্র কংগ্রেসের Please, যে please. কলেজ আছে, সেই একমাত্র ছাত্রদের দিকে ছিল। আইন কলেজে প্লিজ আমি সবাইকে থামাচ্ছি। দশবার আইন আমি কলেজে সবাইকে ছাত্রীদের পিছনেও তৃণমূল ছাত্র পরিষদ আমি ছিল। আমি প্লিজ সবাইকে এটাতে থামাবো। তাদেরই হাত ছিল, বাইরে কারো হাত ছিল না। পার্টি করে একটা নাচিয়ে কি এটা কি ছাত্রদের উপকার, নাকি ছাত্রদের একটা না, প্রপার আমি একটাই কথা বলতে চাইবো, আমি একটাই কথা সায়ন্তনকে বলতে চাইবো অ্যাজ অ্যান অ্যাঙ্কার। আমি বলতে চাইছি, প্রথম কথা হচ্ছে কংগ্রেস কত বছর সরকারে ছিল বা সিপিএম কত বছর সরকারে ছিল, এটা তো আজকের টপিকের আলোচনা নয়। আর দ্বিতীয় কথা না, অবশ্যই না। সিপিএম, আর আমি দ্বিতীয় তো কথা প্রথমেই হচ্ছে আপনাকে বলেছি যে কোনো মৃত্যু দুঃখজনক। না না না, আমি সেটা আলাদা কথা। আমি তো আপনাকে বলতে বলেছি, চাইছি, আমি আমার কথাটা শুনে প্রেস নাও, আমার কথাটা কনফারেন্স করে শুনে নাও, আমার দলের শীর্ষ আমার নেতৃত্ব, কথাটা আপনি বলবেন আগে, আমার কথা একটু শুনে নিন। আমার হ্যাঁ। দলের শীর্ষ নেতৃত্ব, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে ঘটনা নিন্দা করেছে। না না না, সেটা তো বলেছে যে বিষয়টা এখানে তাদের আমি তীব্র থেকে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব তাদের অ্যারেস্ট করা হোক। সেটা তো বলেছে? এখানে সেই আলোচনাটাই কন্টিনিউ হচ্ছিল, বিষয়টা এখানে নয়। হ্যাঁ। বিষয়টা যেটা বলার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে তৃণমূল আগামী 30 বছর কেন, তৃণমূল আগামী 300 বছর থাকতে পারে। বিষয়টা সেটাও নয়, এখানে সেটা নিয়েও আলোচনা হচ্ছে না। তৃণমূল 300 বছর থাকতেই পারে, মানুষ ভোট দিলে তৃণমূল 3000 বছর থাকবে, বিষয়টা তো সেখানে নয়।
বিষয়টা যেটা বলা হচ্ছে যে তুমি বললে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দলটা হয়, নিশ্চয়ই সেটা তো খুব স্বাভাবিক, সেটা যে কোনো, কিন্তু তাহলে তো দুটো জিনিস হতে পারে। এক, কোনো যদি, যেটা তুমি বললে যে মনোজিৎ মিশ্রাই বলো বা যেই বলো, কেউ যদি দলের কোনো পদাধিকারী না হয় বা একমাত্র দলে দুটোই পদ থাকে, সেটাও হতে পারে। সেক্ষেত্রে তাহলে সবাইকে দায়িত্ব, তাহলে তাদের দুজনকেই দায়িত্ব নিতে হবে এই ধর্ষণের, বা যে বোমটা পড়েছে তাদের দায়িত্ব নিতে হবে। আর তা না হলে যদি তারা পদাধিকারী হয়, আমি শেষ করিনি, তুমি বলবে, আমি শেষ করে নি প্লিজ। সুশান্ত ঘোষ, বংশগোপাল চৌধুরীর দায়িত্ব আমার নয়, বংশগোপাল চৌধুরীর দায়িত্ব আমার নয়, সুশান্ত ঘোষের দায়িত্ব আমার নয়, বিধানচন্দ্র রায়ের দায়িত্ব আমার নয়, বা অটল বিহারী বাজপেয়ীর দায়িত্ব আমার নয়। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যদি দলে কোনো পদ না থাকে, আমি তোমার কথা ধরেই বলছি, যদি দলে কোনো পদ না থাকে, দুটো পদ থাকে, তাহলে মিউট হয়ে গেছে শোনা যাচ্ছে না। আমি বলতে চাইছি যে যদি দলে দুটো পদ থাকে, তোমার কথা অনুযায়ী যে বাকিদের পদটা গুরুত্বপূর্ণ নয়, তাহলে দলের যে দুজন পদাধিকারী তাদের দায়িত্ব নিতে হবে। আর যদি দলে পদ থাকে, হ্যাঁ, যদি দলে পদ হয়, যদি দলে বাকি পদ থাকে, তাহলে তাদেরকে দায়িত্ব নিতে হবে। এবার বিষয়টা হচ্ছে, তুমি যে কথাটা বললে সারা বছর তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ ছাত্রছাত্রীদের পাশে থাকে, ঠিকই তো, সেটাও আমার দেখার কথা না। সিপি যদি পাশে থাকে সিপি জিতবে, এবিভিপি এসএফআই যে পাশে থাকবে সে জিতবে, তোমার পয়েন্ট ঠিক, এখানেও আমি তোমার সাথে এগ্রি করছি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, তাহলে যখন দলের পাশে থাকার জন্য, ভোট পাওয়ার জন্য, সেটা যখন দলের কৃতিত্ব, তাহলে এই যে ঘটনাটা হয়েছে তার দায়িত্ব দলকে নিতে হবে, আমি সেটাই বলতে চাইছি। দল কি বাঁচিয়ে নিয়েছে মনোজিৎ মিশ্রকে? দল তো গ্রেফতার করেছে মনোজিৎ মিশ্র। না, তাহলে যখন কথাটা উঠলো, তাহলে এখানে বংশগোপাল চৌধুরী বা এর নাম কেন আসবে, সুশান্ত ঘোষের নাম কেন আসবে? মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশই তো গ্রেফতার করেছে, কসবা থানায় তো গ্রেফতার করেছে দোষীদের। আপনি ফাইনালি স্বীকার করলেন যে মনোজিৎ মিশ্র আপনাদের পার্টির লোক। হ্যাঁ, আরে পার্টির লোক গ্রেফতার তো, পার্টির লোক আমি তো ঝাড়তে পারি না, পার্টির লোক ছিল তো, সেটাই তো প্রথমে বলা হচ্ছে, সেটাই তো বলা হচ্ছে। হলো কি হবে, কিন্তু বর্তমানে সে দলের কোনো পদে নেই। সায়ন্তনদা, আপনি একটা কথা বলুন, তাহলে আপনার সরকার তাহলে অ্যাকসেপ্ট করছে যে সে নারীদেরকে নিরাপত্তা দেওয়াতে ফেলড হয়েছে, তাই তো? ফেল হলো, কিভাবে ফেল হলো? আপনি নিজেই বলছেন গ্রেফতার হয়েছে তো। আরে প্রথম কথা, ঘটনা ঘটবে কেন? তারপর আপনাদের দ্বারা, আপনাদের মেয়েদের দায়িত্ব নিলে ফেল আছে তো, একটা কাজ করো, আজকে রাত্রি 12টা 12:30 সময় তুমি তোমার একটা কাজ করো, একটু চা খেতে বেরোই তুমি আর আমি, পশ্চিমবাংলার রাস্তায় কত নারী সুরক্ষিত ভাবে ঘুরছে তোমাকে একবার দেখিয়ে দিই। তুমি ভবানীপুরে চলে আসো, ভবানীপুরে একটা আছে, আপনি ভবানীপুরে যেমন কথা বলছেন, চলুন আপনি রুবির ওখানটায় চলুন তো, কি ঘটনা ঘটে। চলুন, সারা খোলা পুলিশ মল, সারা খোলা, আপনি আরবানের রাস্তা দিয়ে হেঁটে দেখুন তো। আরে না, অ্যাক্রোপলিস মল সারাদিন খোলা থাকে না, অ্যাক্রোপলিস মল, এটা আমিও বলবো। আরে আমি পার্শ্ববর্তী চত্বরে অ্যাক্রোপলিস মল সারা খোলা থাকে, আমি একবারও বলিনি। পার্শ্ববর্তী চত্বরে সব দোকানগুলো অনেক রাত অবধি খোলা থাকে। হ্যাঁ, 11টা অবধি খোলা থাকে। মহিলারা মহিলাদের আড্ডা হয়। আচ্ছা, উত্তম শেষ করুন। এই যে ঘটনাটা আজকে সাউথ ক্যালকাটা ল কলেজে ঘটেছে, প্রথম কথা যে মেয়েটাকে বলেছিল যে তুমি আমাকে বিয়ে করো, মেয়েটা রিজেক্ট করেছিল, মানে আমি করবো না, এটা অভিযোগে লেখা আছে। প্রস্তাব বলেছিল যে আমার বয়ফ্রেন্ড আছে, কিন্তু ধর্ষিতা বলেছে আমার বয়ফ্রেন্ড আছে। না, আমি বলছি যদি বয়ফ্রেন্ড নাও থাকে, আমি বলছি বয়ফ্রেন্ড ধরো নেই, আমার ইচ্ছে নেই, আমি করবো না। এক্স্যাক্টলি আমার ইচ্ছে নেই, সে একটা নিজস্ব কনসেন্ট দিচ্ছে, যেটা আমরা সবাই লয়ের ছাত্র জানি যে কনসেন্টে একটা নিজস্ব একটা ভ্যালু আছে। তাহলে সে কনসেন্ট যখন দিচ্ছে যে না আমি করবো না, তারপরে এই যে অধ্যত্ব, এই যে দাপট, এইটাই হচ্ছে তৃণমূলের মেন যে পাওয়ার। হ্যাঁ, ঘটনাটা ঘটেছে সন্ধ্যেবেলায় ভাবুন, কলেজ বন্ধ সন্ধ্যেবেলায়, তখন কি শহর কি ঘুমিয়ে আছে? আপনি বলতে পারবেন 8টা নাগাদ শুরু হয়েছে, 8টা নাগাদ ঘটেছে। এবার একটা ল কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজ 4টের সময় বন্ধ হয়ে গেল, মেয়েটা ওখানে কি করছিল? তাহলে তো ছেলেগুলোর ক্ষেত্রেও সেই প্রযোজ্য হয়। অভিযোগে বলে দিই মেয়েটা কি করছে, আপনি কি বলছেন? অভিযোগে মেয়েটাকে ঘরে বন্ধ করে রেখেছে সিকিউরিটি রুমে, 4টার সময় মেয়েটাকে বন্ধ করে রেখেছে সিকিউরিটি রুমে, 6টা 8টা 8টার সময় মেয়েটাকে বার করেছে। তাহলে এই যে 3 ঘন্টা এই যে গোটা স্প্যানটা, তাহলে সেটা কি করেছিল? সেটা ধরছো। আর আমার বক্তব্য হচ্ছে, যদি মেয়েটা কলেজে গিয়ে অন্যায় করে থাকে, না, আমার বক্তব্য যদি মেয়েটা কলেজে গিয়ে অন্যায় করে থাকে, তাহলে তো ছেলেগুলো অন্যায় করেছে কলেজে। কলেজ তো 4টের সময় বন্ধ হয়ে যাওয়ার কথা, তারপর 7টা অবধি কলেজে কি চলছে? সেটাই তো আমি বলতে চাইছি। আমি তো
না না না, আমি তো তোমার পয়েন্টেই আসছি। তো ঠিক, মেয়েটা যদি অন্যায় করে থাকে, আমি তোমার কথা অনুযায়ী, তাহলে ছেলেগুলোও তো অন্যায় করেছে কলেজে ঢুকে অবশ্যই 7টার পরে। করেছে, তার জন্য সেটাই তো অ্যারেস্ট বলা। হয়েছে। না না, তার কলেজে জন্য ঢোকার arrest জন্য হয়েছে। অ্যারেস্ট হয়নি, ঢুকলো কেন, আপনি- প্রশ্ন এটাই। একটা প্রাক্তন একা ছাত্র তো কেন ঢোকেনি, ঢুকলো? মেয়েটাও তো ঢুকেছে ওখানে। ওখানে তো ছেলেটা একা ঢোকেনি, মেয়েটাও তার মানে ঢুকেছে। তুমি কি বলতে চাইছো সকলেরই অভিযোগে দোষী লেখা এখানে? আছে, হ্যাঁ, তার মানে তুমি কি বলতে চাইছো এখানে সকলেই দোষী, মানে মেয়েটাও দোষী ছেলেগুলোও দোষী? আমি কি আর বলবো? আমি বললাম মিডিয়া ট্রায়ালে আমি বিশ্বাসী নই। আমি মিডিয়া ট্রায়াল, আমি তো তোমাকে জিজ্ঞেস পুলিশের উপর ভরসা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের উপর আমার ভরসা আছে। প্রশাসনের মতো ব্যবস্থা নেবে, কেসটা স্টাডি করবে, কেসের আয়ও আছে, সে চার্জশিট মমতা দেবে। বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ওপর ভরসা যে আমরা দেখতেই পাচ্ছি মুর্শিদাবাদে কি ঘটলো। গ্রামের পর গ্রাম, আমরা একটা ডেমোক্রেটিক স্টেটে আছি, রাজ্যে আছি, যেখানে সরকার চলছে, সেখানে গ্রামের পর গ্রামের হিন্দু লোকেরা পালিয়ে যাচ্ছে, তাদেরকে তুমি মেরে পুরো- দেওয়া হচ্ছে। তুমি ভাই উত্তর, তাদের তুমি বলছো জন্য- তোমার সাথে কোনো রাজনৈতিক দলের তাদের- সম্পর্ক নেই, তাদের- তুমি তাদের কান সাহায্যে- মাথা ঘুরিয়ে কান কাদের ধরছো। সাহায্য হচ্ছে? পোস্টপল ভায়োলেন্স, সন্দেশখালী কাদের সাহায্য হচ্ছে? হাইকোর্ট নিজে সেটাকে নিন্দা করেছে, হাইকোর্ট আরজি করে নিন্দা করেছে। আপনি কি হাইকোর্টকে এবার বলবেন যে না আপনি ভুল করেছেন? যান গিয়ে তাহলে চিফ জাস্টিসকে বলে আসুন যে আপনি ভুল করেছেন। মানে নরেন্দ্র মোদী আপনাদের ইউপির নেতাকে শিখিয়ে দিয়েছিল রাস্তায় গাড়ি খুলে ওপেন রাস্তা সেট করার জন্য। নরেন্দ্র মোদী শিখিয়ে দিয়েছিল। এটা একটা হ্যাঁ? কথার এগেইনস্টে তো পাল্টা এ হয় না। আপনি একটা আরে সলিউশন বলুন। আপনি আপনারা তাহলে বলছেন নিজস্ব কিভাবে? আপনি justification তো করুন ভুলে, না। ও আপনার ক্ষেত্রে বলে তখন আমি ভুল একটা আপনি- কথা। আর আপনি- ওরা যদি আপনি তাহলে তাহলে বলুন, আমার ক্ষেত্রে আপনি তাহলে বলতে বলুন যে হবে, মুর্শিদাবাদ ঘটনাটা, দাবি এরা বলেছে দলের পুলিশ মুর্শিদাবাদ ব্যর্থ। আপনি মুর্শিদাবাদ বললেন আমি ঘটনাটা সেটা নেবো। ভুল, আপনি সন্দেশখালী বললেন আমি ভুল। মেনে নেবো, এটা হতে পারে না। মুর্শিদাবাদ না না, ও ভুল, ভুল, সন্দেশখালী ভুল। না আমার না, বাড়ি ভুল থেকে- বলতে চাইছে না, আমার বাড়ি থেকে 3 তাহলে কিলোমিটার হয়নি, distance হয়নি, এ ভুল রাস্তা। বলতে চাইছে না। যেটা ও বলতে চাইছে সেটা হচ্ছে যে একটা ঘটনার এগেইনস্টে আপনি পাল্টা আরেকটা ঘটনা বললে তো আগের ঘটনাটা ভুল হয়ে যাবে না, সেইটা বলতে চাইছে। ভুল আমি তো একবারও বলছে না। বললাম না, আমি কি সেটা তো বললাম দুটোই পুলিশ ঘটেছে, প্রশাসন ব্যবস্থা আমরা তো নিচ্ছে? দুটোরই নিন্দে। আমি তো কি বললাম ঘটনাটা হয়নি? দেখুন আম- আমার বিজেপি প্রতিনিধিকে, আপনি এবিপি প্রতিনিধিকে বলুন যে আমি বলেছি কি একবারও যে ঘটনাটা ঘটেনি। আমরা এটাই বলতে চাইছি আমি তো যে বলিনি এরকম ঘটনা কিছু। আজকে আমরা আলোচনা করতে বসেছি এইটাই, যে আমি একবারও বলছি না বা আমরা কেউ এখানে মনে করি না যে পশ্চিমবঙ্গে একমাত্র ঘটনা ঘটে, পশ্চিমবঙ্গের বাইরের কোনো স্টেটে ঘটে না। সেটা সিপিএম এর কেরলা হতে পারে, সেটা কংগ্রেসের আরে কর্ণাটক হতে দিনে পারে, কয়েক হাজার ভারতবর্ষে রেপ হতেই হচ্ছে, পারে, দিনে হতেই একদিনে। পারে। আমরা সেটাকে সুপ্রিম কখনো কোর্ট ভুল বলছে বলছি না, এটা। আমি সেটা কখনো ভুল বলছি না। তুমি যে কথাটা বলছো একদম ঠিক বলছো। সেটা বিজেপির ইউপি হতে পারে, সিপিএম এর কেরল হতে পারে, কর্ণাটক হতে পারে, কংগ্রেসের সব জায়গার জন্য নিন্দনীয়। আমরা কখনো জাস্টিফাই করছি না এখানে বসে। ইভেন আমি মানে অ্যাজ আ নিউট্রাল পার্সন আমি কখনোই জাস্টিফাই করবো না। আমাদের বক্তব্য হচ্ছে যেহেতু আমরা আজকে স্পেসিফিক্যালি পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করছিলাম, তাই জন্য আমরা পশ্চিমবঙ্গের মধ্যে আছি। ডেফিনেটলি আমরা যেদিনকে ইউপি নিয়ে আলোচনা করবো সেদিনকে আমরা ইউপি নিয়ে বলবো। এবং ঘটনা তো ইউপিতে তো ঘটছে, এটা তো ভীষণ সত্যি কথা। আমরা হাতরাস দেখেছি, উন্নাও দেখেছি, এবং সেটাকে আমরা কন্ডেম করি। আমরা কখনোই সেটাকে সমর্থন করি না। এবং কোনো একটা ঘটনা ঘটলেও সেটা নিয়ে আমরা প্রশ্ন নিশ্চয়ই করব। আমরা যখন ইভেন আমি তোমাকে বলছি, যখন সামান্য আইপিএল খেলার বিজয় উল্লাসে বা স্ট্যাম্পেড হয়েছে, কর্ণাটকের গভর্নমেন্ট, কংগ্রেস গভর্নমেন্ট ছিল, আমরা কন্ডেম করেছি। আমরা মনে করি সেটা উচিত হয়নি। এবং যখন সেখানে বাইরে ওই ধরনের স্ট্যাম্পিড হচ্ছে, সেখানে ভেতরে উল্লাস চলছে, সেই উল্লাসও নিন্দনীয়। আমরা সেই উল্লাসকে সমর্থন করি না। আমি শুধু এটা বলতে চাই, তুমি যে কথাটা বলছো সেটাও একদিক থেকে তুমি একটা বলছো, ও আরেক দিক থেকে, উতঙ্ক আরেক দিক থেকে কথাটা বলার চেষ্টা করছে। যাই হোক, আজকের আলোচনা মোটামুটি আমরা এখানেই শেষ করতে পারি। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমাদের কাছে আমরা যেটা শেষ করলাম বলার সময় এটাই, যে কোনো ঘটনা ঘটুক পশ্চিমবঙ্গে বা পশ্চিমবঙ্গের বাইরে ভারতে, সেটা আমরা কখনোই চাই না। কারণ কোনো একটা এই ধরনের ঘটনা, একটা 13 বছরের বাচ্চা মারা যাওয়া, সেটাও যতটা কষ্টে, একজন ছাত্রীর ধর্ষণ হওয়া কলেজ ক্যাম্পাসে। কারণ আমরা মনে করি কলেজ ক্যাম্পাসটা হচ্ছে সেফেস্ট জায়গা, যেখানে বন্ধু তৈরি হয়, যেখানে স্বপ্ন দেখা হয়, যেখানে নতুন স্বপ্নের ভিত গড়া হয়। সেই জায়গাতে যদি এইভাবে স্বপ্ন ভাঙতে শুরু করে এবং একটা ত্রাসের জায়গা তৈরি হয়, কলেজে যেতে যদি ভয় লাগে। কারণ আমরা অলরেডি দেখতে পাচ্ছি, আমি আবারও পশ্চিমবঙ্গের ডেটা হিসাবে বলছি, স্কুলের ড্রপ আউট যেভাবে বাড়ছে, বেরোজগারি পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে যেভাবে বাড়ছে, সেটা কিন্তু অত্যন্ত অ্যালার্মিং। বাচ্চারা স্কুল ড্রপ, মানে আমরা স্কুল ছুট দেখতে পাচ্ছি, বারবার দেখতে পাচ্ছি। সুতরাং তারপরে যদি কলেজে এই ধরনের ঘটনা ঘটে, তাহলে কিন্তু পড়াশোনার প্রতি একটা সার্বিক অনীহা তৈরি হবে, যেটা কখনোই কাম্য নয়। এইটুকু বলেই আমি আজকে শেষ করছি। জেনারেলি আমি ভিডিও শেষে বলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার, এই ধরনের কথা, কিন্তু আজকের আলোচনার পর সত্যি মনটা খারাপ, ভাল লাগছে না বলতে। তাই আপনারা আজকে ভিডিওটা দেখুন, তারপরে আপনারা যেটা ভালো বুঝবেন করবেন। আমার আজকে নতুন করে কিছু বলার নেই। আমার সমস্ত প্যানেলিস্টকে ধন্যবাদ আজকের এই আলোচনায় জয়েন করার জন্য। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ, গুড নাইট।